তারপর এটা কিভাবে নিছেন? এত কষ্ট করলেন এখানে। মাহিন আহমেদ আছেন? নাই? মাধবী রানী দাস এগুলাই কারিটা আর করেন নাই কেন? আজ সকালে কেন কাজ করলেন? বাকি দিন কি ছিল? ও এখানে যে হইল না পারফেক্টলি, এইখান থেকে এই পয়েন্টে ঘুরাইতে হবে, এই জন্য এরকম হয়েছে। ডিলিট করতে পারেন না? সবগুলো সিলেক্ট করলেই তো ডিলিট হয়ে যায়। হাইউল ইসলাম আছেন? মাহমুদুল হাসান ভালো হয়েছে। ঠিক আছে, বর্ডারটা দেন নাই? ট্রাই করছেন বা ভুলে গেছেন? মোহাম্মদ নাসির নাই? হানিফ আফজাল বর্ডার কি দিয়ে দিয়েছেন? কি দিয়ে? শেপ দিয়ে? পরে আমার নিজে নিজে কাটছেন শেপ বিল্ডার দিয়ে? আমিনুল ইসলাম কি দিয়ে দিয়েছেন? পেন টুল দিয়ে। মাজহারুল উদ্দিন আছেন? নাই? শেজাদি সুলতানা হয় নাই? এই শেপগুলো আমরা শিফট ধরে নিছিলাম, শিফট ধরে, এইটাও শিফট ধরে নিছি। তারপরে এইখানে এইগুলা স্ট্রোকগুলো একটু বড় ছিল, এইটা হয় না, এটা শিফট ধরে আগে একটা সার্কেল নিতে হবে, তারপরে এটার মধ্যে কাজ করতে হবে। রবি লোগো কই? বর্ডার দিতে পারেন নাই? আমিনুল ইসলাম এখানে তো হইল না স্যার, পেপসি তো খেয়ে ফেলছেন। এই যে স্মুথ টুল, পেন্সিল টুল ইউজ করছি না আমরা? পেন্সিল টুলের নিচে দেখবেন একটা ছিল স্মুথ টুল, মনে আছে? এই স্মুথ টুল দিয়ে আপনি যদি একটু ড্র্যাগ করলে এটা স্মুথ হয়ে যেত। অথবা পেন টুল দিয়ে এইখানে একটা পয়েন্ট নিতেন, এইখানে একটা পয়েন্ট নিতেন, নিয়ে তারপরে ক্লিক করে ড্র্যাগ করলে এই দিকটা সমান হয়ে যেত, স্মুথ হয়ে যেত। এটা কীভাবে নিছেন? লাইন সেগমেন্ট কার এটা? আপনার? ওকে। নাবিল সারোয়ার আইডিয়া ভালো ছিল, কিন্তু এইটা এই হাতের স্ট্রোক চলে আসলো, এখানে স্ট্রোক নাই। ওকে, শেপগুলো কিন্তু শিপ ধরে নিতে। স্যার ওনাকে আজকের মতো ছুটিটা দিলে উনি সামনে থেকে এখনো ক্লাসে লেট হবেন ইনশাআল্লাহ, আর আপনি যে পানিশমেন্ট দেবেন উনি নিতে পারবেন। জি আচ্ছা, আজকে তো আমি কোনো ওয়ার্নিংও দিইনি।
নাবিল স্যার আর আছেন তো? মাসুদ আহমেদ কিভাবে দিছেন? পেন টুল দিয়ে। ঘড়ি আই। আবু শাহিদ এখানে স্ট্রোক রয়ে গেছে, এই যে কি দিয়ে দিছেন? গুড। আবু সাইদ কে? আপনি? ইয়াহিয়া আহমেদ? ঘড়ি এদিক দিয়ে বাজবে না এদিক দিয়ে বাজবে? কোন দিক দিয়ে ইন্ডিকেট করতেছেন? আর রবির লগে কি অবস্থা? এইটাকে পুরোটাকে আপনি রোটেট করে দিয়েছেন, ঠিক আছে। আপনার প্রয়োজন ছিল যে কোনো একটা ত্রিভুজকে ধরে রোটেট করার বা রিফ্লেক্ট করার। আপনি চাইছিলেন রিফ্লেক্ট করতে, এইটাকে রিফ্লেক্ট করতে চাইছিলেন, তাই না? আর সবগুলা সিলেক্ট হয়ে সবগুলা রিফ্লেক্ট হয়ে গেছে, গ্রুপ ছিল এই জন্য। ফারহান আহমেদ এটা কিভাবে দিছেন? কিভাবে দিছেন বলেন? কি হচ্ছে? একটাও হয় নাই। আগে হোমওয়ার্ক দেন নাই কারা? তাইলে এইটা কমেন্টে আসছে, আশিক স্যারে কমেন্ট করে নিয়ে আসছেন, তাই না? এখানে হুমায়ুন আহমেদ এখানে ভালো হয় নাই। এটা টুইটার অনেক ভালো লাগতেছে, নিউ একটা লুক নিয়ে আসছেন। তারপরে মানে রাগ করছিলেন নাকি এখানে? এটা কার? হুমায়ুন আহমেদ কই? আপনি কি দিয়ে ট্রাই করছেন? এইটা কেন হয়েছে? এখানে কি করছেন? জি স্যার, ইরেজার টুল দিয়ে। আচ্ছা, তারপরে এই যে এইখানে হয় নাই, এই যে এই জিনিসগুলো ঠিক করতে হবে, এবং এইগুলো ঠিক করতে পারলেই আপনার ডিজাইনে পারফেকশন আসবে। যেগুলো দিছি হোমওয়ার্ক এগুলো অযথা দেওয়া হয় নাই। নূরে আলম গ্যাপটা বেশি হয়ে গেছে স্যার, এই গ্যাপটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, বাকিগুলা এইখানের মধ্যে ঝামেলা আছে। এই যে এইটা একটা সার্কেল ছিল, একটা সার্কেল ছিল এখানে, একটা সার্কেল যদি নিতেন তাহলে এইখানের মধ্যে এটা স্মুথলি থাকতো। এখানে আপনি এইখানে একটা সার্কেল নিয়েছেন, এইখানে আরেকটা সার্কেল নিয়েছেন, দুইটা নিয়েছেন, তাই না? কিন্তু একটা সার্কেল যদি নিতেন তাইলে এরকম চলে আসতো। এটা ভালো ছিল। কিভাবে নিছেন? আরো একজন আসছে। আসেন স্যার, আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যারের উনি বলছেন জ্যাম ছিল বা কারো বাসা দূরে ছিল, এরকম কি কোনো কারণে আমাদের স্যারের কি কোনো 15-16 মিনিট লেট হয়েছিল? লেট হয় নাই, তাহলে আপনাদের কেন হবে? এটা স্যারের বেশি ইম্পর্টেন্ট নাকি আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট?
স্যারের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে কার বেশি সচেতন হওয়া উচিত ছিল? স্যার কোনো অবহেলা করতে পারতেন যে থাক, আমি 10 মিনিট পর ক্লাসে যাবো, স্যার কিন্তু ওখানে বসে রেস্ট নিতে পারতেন, স্যারের রেস্টের জায়গা আছে। কিন্তু স্যার কিন্তু অন টাইম ক্লাস করেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম হয়। তো এরকম হলে আমি কি করে 5 মিনিট পর পর এক একজনকে নিয়ে আসবো, নিয়ে এসে আসলে তো এখানে আপনাদেরই ক্লাস চলতেছে, এখানে একজনের কারণে কিন্তু অন্যজনের, এই যে আমি 1 মিনিট 2 মিনিট সময় নিচ্ছি এখন, এটা কিন্তু আপনাদের ক্লাস টাইম থেকে, এমন না যে আপনাদের ক্লাস 11টা থেকে 1টার পর বা 2টার পর আপনাদের ক্লাস স্যার যতটুকু সময় নেবেন এর চেয়ে আরো 2 মিনিট বেশি দেবেন, এরকম না, অন্য ক্লাস করে আছে। সুতরাং এখানে আপনাদেরই ক্ষতি হচ্ছে দিন শেষে। সুতরাং ওই বিষয় নূরে আলম এইটা কীভাবে নিচ্ছেন বলছেন? পেন টুল দিয়ে, তাই না? আচ্ছা, সাব্বির আহমেদ, ভালো ছিল এটা। এইটা হয় না, এই যে এখানে কর্নার চলে আসছে, তারপরে এইখানেও ভালো হয় নাই, এই জায়গাটা একটু ভালো করে দিত। কি দিয়ে দিছেন? পেন টুল, সবাই পেন টুল, একটু চিন্তা করে কাজ করতেন, পারফেক্টলি হয়ে যেত। শহীদুল ইসলাম, কি দিয়ে দিছেন? পেন টুল। এখানে কি হয়েছে? আব্দুস সামাদ, কয়টা বাজে কেমনে বুঝবো? এটা হয় নাই, এটা আপনি বানাইছিলেন ঠিকই, পরে আপনি ডিস্টোর্ট করে ফেলছেন। শিফট ধরে ছোটো করেন নাই, শিফট ধরে ছোটো করে এরকম হইতো না। আবার এই প্রত্যেকটা কি আলাদা আলাদা বানাইছেন? কার এটা? না একটা কি বারবার দিয়ে দিছেন? তারপরে এটা, এটা কি আপনার? এটা তো ছবি মনে হইতেছে। পবিত্র চৌধুরী, এখানে এটা আসলো কীভাবে? তারপরে এই দিকটাও হয় না, এই যে এইখানে মিলে নাই, দেখাই গেছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এইখানে হয় নাই, এইটাও দুইটা শেপ নিছেন, একটা শেপ নেবেন, এখানে একটা হবে, এখানে এই দিক দিয়েও একটা হবে, একটা হলে এই দিক দিয়ে মিলে যাবে। এখানে গ্যাপ হয়ে গেছে। কি দিয়ে নিছেন? পেন টুল, স্ট্রোক দিছেন। তাহমিনা আক্তার, এগুলো শিফট ধরে নেওয়ার কথা ছিল। শিফট ধরে, এটাও শিফট ধরে, এইটাও, এইটাও, এইটাও শিফট ধরে। তারপরে কি দিচ্ছেন এখানে? পেন টুল, জাতীয় টুল হয়ে গেছে পেন টুল। আমিনা বেগম, এখানে হয় নাই স্যার, এই যে গ্যাপ হয়ে গেছে, এটাও হয় নাই, এগুলা স্ট্রোক আছে, তাহলে স্ট্রোকগুলোকে বাদ দিতে পারেন না? কে? আমিনা বেগম, আপনি বাদ দিতে পারেন না? এগুলা মাইনাস করা যায় না? তাহলে করলেন না কেন? এই যে এইটাও হয় নাই, এটা হয় নাই, এইখানেও হয় নাই, এগুলো কত মাইনাস হবে এখানে, এখানে তো একটা শেপ দিয়ে দিয়েছেন, এভাবে কাজ করলে হবে না। রিয়া আক্তার, এখানে কি হয়েছে? স্ট্রোক রয়ে গেছে। শশী আক্তার,
ঠিক আছে। জিসান ইসলাম, লগগুলো করেন নাই? প্রবলেম তো থাকবেই স্যার, প্রবলেমের মাঝেই কাজ করতে হবে। মেজাবিন ফাতেহা, কিভাবে দিছেন? পেন্টুল। লগগুলো করেন নাই? করছেন। এগুলো হয়তো ফেসবুকে দেওয়ার পরে অনেক সময় এরকম করতে পারে। তাসনি ইবনাত, কিভাবে দিছেন? লাইন সেগমেন্ট হয় নাই। হুসনা বেগম, লার্ন মোড কি আপনারা সেভ দেওয়ার পর এরকম ছিল না এখানে দেওয়ার পর আসছে? এখন দেখি সবার দেখাইতেছে, এখানে গ্যাপ চলে আসছে না, এটা ওয়াটারমার্ক না, এইটা তো হয় নাই। ইমান হোসেন, এটা ফেসবুকের কারণে আসছে, এটা ভালো ছিল। এটা কি আপনারা নিজে থেকে আইডিয়া নিচ্ছেন না কোনো ডিজাইন থেকে দেখছেন? এইটাকে এইটাকে একটু হালকা চেঞ্জ করছেন, তাও হয়েছে, সমস্যাটা ভালো হয়েছে। এআই ফাইলগুলো রেখে দিয়েন, এগুলো আপনি সামনে দিতে পারবেন। তারপরে এটা কীভাবে দিচ্ছেন? পেন টুল হয় নাই, এটা ঠিক আছে। বুশরা আফজাল, এগুলাই কীভাবে দিচ্ছেন? গুড, দুইজন পাইলাম অফসেট পাথ। দেন নাই কারা হোমওয়ার্ক? দাঁড়ান, একজন আরও আছেন, হোমওয়ার্ক গণব? আপনারা তো অনেক, এখানে এতগুলো হোমওয়ার্ক আমি পাই নাই। আর কেউ আসছেন? কেন দেন নাই স্যার? বিয়ে ছিল? এই ক্লাসের হোমওয়ার্কগুলো করবেন কখন তাইলে? করে ফেলছেন? তাহলে নেক্সট ক্লাসে আপলোড দিয়ে দিন। বসেন। আচ্ছা, কী কী প্রবলেম ফেস করছেন একটু বলেন তো। নাই কোনো প্রবলেম? জি স্যার। এআই ফাইল কীভাবে সেভ করেন? আচ্ছা, ওকে, একটু খেয়াল করেন সবাই। আমরা অনেকেই এই বাইরের যে স্ট্রোকটা দিছি পেন টুল দিয়ে, স্ট্রোক দিয়ে, কিন্তু এইখানের মধ্যে একেবারে ইজি ওয়ে আমরা দেখাই দিছি লাস্ট ক্লাসে। এটা যা শুধু আপনি একটু চিন্তা করলে পেয়ে যেতেন। যেমন এটা ঘুরাই দিলাম, দেন আমরা এটাকে কী করছিলাম? রোটেট করছিলাম, তাই না? কয় ভাগে ভাগ করছিলাম এটাকে? তাহলে 60 ডিগ্রিতে আমরা ঘুরাই দিলেই হবে। কপি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেন আমরা এটাকে রিফ্লেক্ট করছি, এটাকে এখান থেকে রিফ্লেক্ট, দেন এই পজিশন থেকে এটাকে হরিজন্টালি ওকে দিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দিই আপাতত।
এই ছিল এটা। দেন আমরা বলছিলাম যে এর বাইরে একটা স্ট্রোক দেওয়ার কথা, তাই না? সো বাইরে স্ট্রোক দেওয়ার জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিলে কি হয়? কপি হয়। কপি হওয়ার পর এই সবগুলোকে আমি একটা শেপ বানাবো। কিভাবে? একটা শেপ কিভাবে বানাবো? ইউনাইট দিয়ে, অথবা শেপ বিল্ডার দিয়ে বানাইতে পারেন। শেপ বিল্ডার যদি আপনি এইভাবে দিয়ে দেন তাহলে এটা হয়ে গেল কি একটা শেপ। দেন আমি এইটাকে সমানভাবে আরেকটু বড় করব, তাহলে কি করতে হবে? অফসেট পাথ দিয়ে বড় করতে হবে, আদারওয়াইজ এটা সমানভাবে সব দিক দিয়ে বড় নাও হতে পারে। সো আমি অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ দিলাম, তারপর যতটুকু বড় করার প্রয়োজন ততটুকু বড় করে দিলাম, ধরুন এতটুকু। ওকে দিয়ে দিলাম, এবং এই দুইটাকেই এটা সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইটাকেও আমি দিয়ে দিলাম ইউনাইট, একটা শেপ বানাই দিলাম। দেন আমরা এটা কালার দিয়ে দিলাম হোয়াইট, এবং যেটা রাখছিলাম কপি করে এটাকে দিয়ে দিলাম কন্ট্রোল এফ, পেস্ট হয়ে গেল। তাহলে সমানভাবে সব দিক দিয়ে স্ট্রোক পেয়ে গেলাম না? কিন্তু আপনারা নিচ্ছেন পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে নিলে এদিক দিয়ে কতটুকু বেশি নেবেন, এদিক দিয়ে কতটুকু নেবেন, এইটার কোনো নির্দিষ্ট পরিমাপ পাবেন না, বুঝতে পারছেন? এই জন্য আমরা এই পদ্ধতিতে কাজ করবো। এটা আবার রিপিট করতেছি, যেমন ধরেন এটা বানাইছি আমরা, এটাকে আমি অন্য এক জায়গায় নিয়ে যাই, দেন এটাকে আপাতত রাখলাম না। দেন এগুলোকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আবার দিয়ে দিলাম পাথফাইন্ডার থেকে ইউনাইট, দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আর একটু মিলিমিটারে দেওয়ার কারণ আপনি ডকুমেন্ট ক্রিয়েট করছেন মিলিমিটারে, বুঝতে পারছেন? তারপরে যদি আপনি মিলিমিটারে ক্রিয়েট করার পরেও যদি মনে করেন না আপনি পিক্সেলে নিয়ে আসবেন, তাও নিয়ে আসতে পারেন। দিবেন কন্ট্রোল আর, দেওয়ার পর এই যে একটা রুলার আসছে, রুলারের মধ্যে রাইট ক্লিক করেন। আমরা নিয়েছিলাম ডকুমেন্ট কি দিয়ে? পিক্সেলে দিয়ে, জন্য পিক্সেল দেখাইতেছে। এখন চাইতেছেন আপনি ইঞ্চিতে যাবেন, ইঞ্চিতে চলে যান, বুঝতে পারছেন? আবার আমি রাইট ক্লিক করলাম, এখানে আবার চলে গেলাম পিক্সেলে, বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে মনে হয়, আমরা আবার এটাকে পেস্ট করি। পেস্ট করার পর এইখানে একটু ঝামেলা আছে, দেখছেন? এটা কেন হয়েছে? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। বাকি তো সবগুলো ঠিক আছে, যা শুধু এইখানে ঝামেলা। এটাকে ঘুরাইতে হবে, রিফ্লেক্ট দিয়ে এই অংশতে ঘুরাইতে হবে। এবং এখানে যখন ক্লিক করতেছি অনেক সময় দেখবেন একটু এদিক সেদিক হয়ে যেতেছে, কারণ হচ্ছে কি আমাদের এখানে স্ন্যাপ টু পিক্সেলটা ওপেন করা, এটাকে তুলে দিবেন। দেন যেখানে ক্লিক করবেন এখানেই পড়বে। ওকে দিয়ে দেন, এখন দেখেন পারফেক্ট হয়ে গেছে, এই যে। দেন আমরা এগুলা কালার দিয়ে দিব, ডিফারেন্ট কালার দিয়ে দিই এখানে। এখান থেকে এইগুলা দিয়ে দিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি রাখবো, দেন ইউনাইট দিব। আগে কপি রাখতে হবে, আদারওয়াইজ এই শিপগুলো তো আর পাবেন না। সো ইউনাইট দিয়ে দিলাম। দেন এটাকে আমরা কালার দিয়ে দিই হোয়াইটই থাক, এবং চাইলে এখন আপনি এটাকে অফসেট পাথ তো করতেই হবে। সো আমরা অফসেট পাথ করে দিই। দেন যতটুকু প্রয়োজন করলাম। দেন দুইটা হয়ে গেছে, একটা এখানে আছে, একটা নিচে আছে। সো চাইলে উপরেটাকে আপনি বাদ দিয়ে দেন, সমস্যা নেই। দেন যেটা কপি করছিলেন এটাকে সেম পজিশনে পেস্ট করে দেন। সেম পজিশনে পেস্ট কীভাবে করে? কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম, এই যে চলে আসলো, বুঝা গেছে? তাহলে এখন পারবেন ইনশাল্লাহ। তারপরে আর কি আছে সমস্যা? পলিগনের লোগো। ক্লাস তো শেষ। বসেন। সাইলেন্ট, সবাই সাইলেন্ট। ওকে, তাহলে পলিগন লোগোটা আবার দেখাই দিছে, একটু খেয়াল করেন সবাই। এই পলিগন লোগোটা আমরা এখান থেকে প্রথমত কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এটাকে ছোটো করতে পারি। অনেক সময় এভাবে ছোটো করলে হতে পারে এদিক দিয়ে কর্নারটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে শিখছি এটাকে ছোটো করার জন্য অফসেট পাথ। আপনি অফসেট পাথ করে ছোটো করেন, তাহলে পারফেক্টলি সব দিক দিয়ে সমানভাবে ছোটো হয়ে গেল, ঠিক আছে? দেন আপনি ওকে দিয়ে দেন, এবং এইটাকে আপনি এই অংশ থেকে মাইনাস করে দেন।
মাইনাস ফ্রন্ট দিলেও হবে, পাথফাইন্ডারটাকে যদি মাইনাস ফ্রন্ট দেন তাও হবে, উপরেরটা মাইনাস হয়ে গেল, বুঝতে পারছেন? অথবা শেপ বিল্ডার। তারপরে কি করতে হবে আমাদেরকে? কাটতে হবে। সো এটা হয়তো এরকম ছিল, তাই না? এরকম ছিল। সো আমরা এটাকে যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি মাঝখানে কোনো সেন্টার পয়েন্ট আছে না, তাইলে আমাদেরকে একটা সেন্টার পয়েন্ট নেওয়ার জন্য একটা সার্কেল নিতে পারি, অথবা ইয়ে নিতে পারি, লাইন টুল দিয়ে আমরা এটাকে নিয়ে নিতে পারি। সো আমরা এখান থেকে এটাকে আপাতত সেন্টার নিয়ে নিলাম, দেন এইটা দিয়ে আমরা একটা লাইন টুল দিয়ে এইভাবে নিয়ে নিলাম, এবং একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকের কালারটা দিয়ে দেন ব্ল্যাক, তাহলে দেখা যাবে। দেন কন্ট্রোল ওয়াই দিয়ে এই স্ট্রোকটার পজিশন ঠিক আছে কিনা দেখেন, ঠিক আছে না? ঠিক আছে। সো এখন যা শুধু কাজ হচ্ছে গিয়ে এটাকে ঘুরায় দেওয়া। সো এটা ঘুরানোর আগে অবশ্যই এটাকে আমাদেরকে অ্যালাইনটা সেন্টারে নিয়ে আসতে হবে, এটার অ্যালাইনটাও এটার সেন্টারে আসবে। দেন এটাকে ঘুরাই দিব, কয়বার ঘুরাবো? 6 বার। সো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এই পয়েন্ট থেকে এটাকে 6 বার কপি করে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেন আবার কন্ট্রোল ওয়াই দিই, দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে আপনি যতটুকু প্রয়োজন রেখে দেন, যেমন এতটুকু একটা লাগবে, এটা একটা লাগবে, এটা একটা, আর বাকি যেগুলো লাগবে না যেহেতু এটাকে আমি এইভাবে কেটে দিলাম। এই তো এখন কাজ হচ্ছে এগুলো আমাদের শেপ দিয়ে, এগুলো আমাদের কালার দিয়ে দেওয়া, স্ট্রোক লাগবেন না এখানের মধ্যে। এখানের মধ্যে হয়তো 2টা হয়ে গেছে। এটা হইলো, এটা আর লাগবে না এখন। দেন আমাদের কাজ হচ্ছে এখানের মধ্যে এই অংশগুলোকে কেটে দেওয়া। সো আমরা কি করছিলাম, প্রথমে এটা সিলেক্ট করছি, দেন কি করছিলাম, অফসেট পাথ। তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ নিলাম, যতটুকু প্রয়োজন প্রিভিউ অন করেন, অন করে বাড়ায় দেন, এখানে মাইনাস আছে আমরা বাড়ায় দিলাম। ধরেন এতটুকু পর্যন্ত কাটবেন, তাহলে ওকে দিয়ে দেন। এইটার উপর আরেকটা শেপ চলে আসলো, এবং ব্ল্যাক শেপটা উপরে আছে, বোঝা যাইতেছে না? বোঝা যাইতেছে। সেক্ষেত্রে আমি দুইটাই সিলেক্ট করলাম, পাথ ফ্রেম থেকে দিয়ে দিলাম মাইনাস ফন্ট, বুঝতে পারছেন? উপরে সেটা কেটে গেল। তারপর এটাকে আমরা কি করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন ওকে দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে এখন কি ইয়েলো শেপটা উপরে আছে, তাহলে এখন মাইনাস ফন্টে কাজ করবে না, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কি, শেপ বিল্ডার। এটা ব্ল্যাক শেপ উপরে আছে, ব্ল্যাক শেপের উপরে আছে, সো মাইনাস ফন্টে কাজ করবে এইখানে। দেন এখান থেকে অবজেক্ট অফসেট পাথ, ওকে, মাইনাস ফন্টে কাজ করবে এখানে, এই জন্য এক ক্লিকে নিয়ে নিলাম মাইনাস ফন্ট। এখন দুইটাই ব্ল্যাক, কোনটা উপরে আছে বোঝা যাইতেছে না, সেক্ষেত্রে সিলেক্ট করেন, শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। দেন এখানে দেখা যাচ্ছে কিছু এক্সট্রা অংশ বাকি আছে, এগুলোকে ডিলিট করে দেন, তাহলে তো হয়ে যায়। কারণ কাটাকাটির পর অনেকগুলো অংশ থাকবে এগুলোকে ডিলিট করতে হবে। এই যে চলে গেছে না? এইভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারেন। তারপরে আর কি আছে? জি স্যার, জি স্যার। এটা দেখানো শেষ? হ্যাঁ, ভিডিও আছে। আর কি আছে? কাটা বানাইছিলাম কোনটা দিয়ে? উইড টুল। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা স্ট্রোক নিলেন, ধরেন এই স্ট্রোকের সব দিক দিয়ে কী আছে, সমান আছে না? আমরা এই স্ট্রোকটাকে বিভিন্নভাবে রাখতে পারি। যেমন এখানের মধ্যে একটা আছে ইউনিফর্মে যান, দেখেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো
স্টাইলে রাখতে পারতেছেন। এটাকে সিলেক্ট করবেন এবং স্ট্রোকটাকে আপনি ডিফারেন্ট ওয়েতে রাখতে পারতেছেন। এইগুলো হচ্ছে ডিফল্ট সিস্টেম যেগুলো দেয়া আছে, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় বড় করতে চাইছেন, যে কোনো একটা জায়গায় ছোটো করতে চাইছেন, এই ক্ষেত্রে আমরা উইড টুল ইউজ করি। সেটা কাজ করবে একমাত্র স্ট্রোকে, এর বাইরে কাজ করবে না। সো আপনাকে এখানে উইড টুলে যান, এই যে উইড টুল প্রথম যেটা আছে এইটাই। দেন আপনি যে কোনো জায়গায় যখন আপনার কার্সরটা নিচ্ছেন তখন একটা প্লাস সাইন আসতেছে এবং কার্সরটা কোন জায়গায় আছে একটা হোয়াইট সাইন দিয়ে দেখাইতেছে। আপনি যা শুধু এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, এই যে বড় হইতেছে। একটা নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার পর আর বড় হবে না। আপনি যদি এই এতটুকু রাখলেন, তারপরে আবার এখান থেকে ক্লিক করেন, আবার বড় করতে পারবেন। বুঝতে পারছেন? আবার এখান থেকে এটাকে আরও বড় করতে পারবেন, আবার এটাকে ছোটো করতে পারবেন, এই যে ছোটো করতে পারবেন। সো আপনি কীভাবে বানাইতে চাইছেন এটা আপনার ইচ্ছা মতো এইভাবে বানাইতে পারেন। বুঝতে পারছেন? সো এই হচ্ছে উইড টুলের। এটা জাস্ট স্ট্রোকের ক্ষেত্রে, এটা শেপের ক্ষেত্রে কাজ করবে না। আর কি, আর কোনো কোয়েশ্চন নাই? আচ্ছা, আমরা লাস্ট কয়েকটা ক্লাসে যা যা দেখছি এখানের মধ্যে সোয়াচ নিয়ে কথা হয়েছিল। সোয়াচ সেভ করতে পারেন? দেখাইছি না? দেখাইছি। গ্রেডিয়েন্ট বানাইতে পারেন? গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন? আচ্ছা, গ্রেডিয়েন্ট শেষ। এটা সেভ করে আবার আপনি সোয়াচগুলো আবার অন্য ডকুমেন্টে নিয়ে আসবেন কিভাবে? কোথায়? সোয়াচ সেভ করে কোথায়? একেবারে উপরটা দিয়ে, তাই না? আর নিয়ে আসি একেবারে নিচেরটা দিয়ে। এইটা মনে রাখলেই হবে। এখান থেকে আদার লাইব্রেরি আছে, এখান থেকে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই যে টাইপ টুলটা আছে, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুল, যেহেতু আমাদের লেখালেখি লাগবে প্রত্যেকটা ডিজাইনে। আজকে এটা নিয়ে ক্লাস। প্লাস আমরা যেগুলো দেখছি একটু রিওয়াইন্ড করে ফেলি। এখানে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া কাজ করা যায়? এটা আমাদের সবসময় লাগতেছে। তারপরে যদি দেখি এখানে ছিল, এটা কি ছিল? ম্যাজিক ওয়ান টুল। কাজ কি ছিল এটার? কালার সিলেক্ট। তারপরে যদি দেখি এখানে আমাদের আছে একটা লেসো টুল। লেসো টুলের কাজ কি? লেসো টুল দিয়ে আপনি ধরেন এইভাবে একটা সিলেকশন করতে পারবেন, কোনো কাজ হয় নাই। তাহলে আমরা একটা কাজ করি, একটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপের মধ্যে আমি একটা কালার দিয়ে দিই। দেওয়ার পর এখন যদি আমি একটা লেসো টুল নিয়ে এইভাবে সিলেক্ট করি, এতটুকু পর্যন্ত সে আলাদা করে দিছে। যদি আনগ্রুপ করেন, অথবা কাজ করলো না কেন, আরেকটা দিয়ে দিই। এখন একটু খেয়াল করেন এখানের মধ্যে কি কি সিলেক্ট করছে সে। এখানের মধ্যে এই লেসার টুলের এরিয়াটা সে যেদিক দিয়ে পাইছে, যেমন ধরেন এখানের মধ্যে আমি আরেকটা শেপ নিলাম, শেপ এখানে দুইটা আছে। এখন আমি লেসার টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে এই দিক দিয়ে গেলাম, যাওয়ার পর এই অংশের ভিতরে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট পাইছে সে সবগুলো কী করছে? সিলেক্ট করে ফেলছে। এখন আপনি চাইলে এটাকে এইখান থেকে ধরে এইভাবে নিয়ে আসতে পারেন, কিন্তু এইটার তেমন একটা কাজ নাই, কারণ লেসার টুলের কাজ পড়বে আমাদেরকে যখন আমরা ফটোশপে যাব তখন। সো এইটা আমাদের আপাতত প্রয়োজন নেই। তারপরে এই কার্ভেচার টুলের কাজ কি? যে কোনো শেপকে আপনি ডিফারেন্ট শেপ বানাইতে পারেন কার্ভেচার দিয়ে। যেমন আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম, এইটাকে এইভাবে একটা স্মুথলি একটা শেপ বানাইতে পারবেন এইখানে, এই যে কার্ভেচার টুল দিয়ে। তারপরে হচ্ছে কি আরেকটা ছিল এইখানের মধ্যে লাইন সেগমেন্ট, এগুলো সবগুলো দেখা হয়েছে না? যা শুধু একটা ছিল কি পলার গ্রিড টুল। পলার গ্রিড টুলের কাজ কি? এরকম একটা মাকড়সার জালের মতো কোনো কিছু বানাইতে হলে এরকম বানাইতে পারেন, এবং এটা আমাদের কালার দিলে দেখেন এরকম আসতেছে। তো এটা তেমন একটা কাজে আসে না। তারপরে যদি দেখি এখানের মধ্যে এটা ছিল কি পেইন্ট ব্রাশ দেখানো হয়েছিল, ব্রাশ বানানো দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে যদি দেখি এখানের মধ্যে আছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাত ইরেজার, জয়েন্ট টুল। এখানের মধ্যে যতগুলো আছে একটা আছে শেপার টুল। শেপার টুল কি? আপনি একটু ডিফারেন্ট শেপ নিয়ে এভাবে দিলেন, এটা শেপ হয়ে যাবে। যদি এখানের মধ্যে এই যে শেপ হয়ে গেছে না? শেপ হয়ে গেছে। আমি এভাবে নিলাম, বুঝতে পারছেন? এইটা হচ্ছে শেপার টুল। তারপরে যদি দেখি এখানের মধ্যে পেন্সিল টুলের কাজ তো আর জানি, তাই না? স্মুথ টুলের কাজ কি? পেন্সিল টুল এটা স্মুথ করলো। তারপর পাত ইরেজার টুল, এই যে নিলাম, নেওয়ার পর আপনি এখন ইরেজ করবেন। পাত ইরেজারে যান, যাওয়ার পর এই যে এখানে আমি ক্লিক করতেছি, কোনো কাজ হয়েছে? আপনাকে এই অংশ দিয়ে কাটতে হবে, বুঝতে পারছেন? এ হচ্ছে পাত ইরেজার টুলের কাজ। তারপরে যদি দেখি এখন আরেকটা কী ছিল, জয়েন্ট টুল। তাহলে জয়েন্ট করবেন কীভাবে? আপনি জয়েন্টে যান, যাওয়ার পর যতটুকু অংশ জয়েন্ট করবেন ততটুকু অংশ আপনি এইভাবে দিয়ে দেন,
জয়েন্ট হয়ে গেল, বুঝা গেছে? হচ্ছে জয়েন্ট টুলের কাজ। তারপরে যদি দেখি এইখানের মধ্যে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, মনে আছে এগুলা? আচ্ছা, তারপর এটা গেল, তারপরে রোটেটর, রিফ্লেক্ট মনে আছে। এখন যা শুধু আছে শেয়ার টুলস, স্কেল টুল, রিশেপ টুল। সো শেয়ার স্কেল নিয়ে আমরা পরে কথা বলি আপাতত, এবং এইগুলা শেষ। এখানে পাপেটটা বাকি আছে। সো পাপেটটা আমি একটু দেখাই দিই। পাপেট ট্র্যাপ টুল আর ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা শেপ নিছেন, শেপ নেওয়ার পর এখন চাচ্ছেন এই শেপের কিছু অংশ আপনি ডান দিক দিয়ে, যেমন আমরা বক্স ডিজাইনের ক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সরাইছি না, সরাইছি। তো এই ধরনের শেপ আমরা এখান থেকে নিতে পারি। যেমন একটা আছে স্কেল টুল। স্কেল টুল দিয়ে যখন আমি স্কেল করতেছি, এখন একটু খেয়াল করেন এটা বড় হইতেছে, উপর দিকে নিতেছি যখন উপর দিক দিয়ে বড় হইতেছে, যেটা আমরা ফ্রি ট্রান্সফর্ম এইটা দিয়েও কাজ করতে পারি, পারি না? এই সেম কাজই করতেছে এই স্কেল টুলে। স্কেল টুলের কাজ হচ্ছে বড় করা, কিন্তু শেয়ারটা অনেক কাজের। সেটা কিভাবে কাজ করে, যদি শেয়ার আমরা ইউজ করি এখান থেকে, এই যে এখান থেকে সিলেক্ট করলাম শেয়ারটা নিয়ে, এখন আমরা দুইটা সাইড এভাবে ঘুরাই দিলাম, বুঝতে পারছেন? সমানভাবে ঘুরে দিতেছে। আবার যদি আমি এই দিক দিয়ে ক্লিক করি, তাহলে এটা উপর দিক দিয়ে এভাবে ঘুরে দিতেছে, যেটা আমাদের অনেক সময় কাজে লাগতে পারে, বুঝতে পারছেন? দুই সাইড দিয়ে সমানভাবে আমরা ঘুরাইতে পারি। তারপরে আরেকটা আছে রিশেপ, এটা আপাতত প্রয়োজন নাই। তারপরে এখানের মধ্যে আছে ফ্রি ট্রান্সফর্ম আর পাপেট। ফ্রি ট্রান্সফর্মের কাজ কি, আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে গেলাম, এবং দেখেন এখানের মধ্যে আরও তিনটা চলে আসছে, তাই না? কিন্তু আপনি যদি কোনো শেপকে সিলেক্ট না করে এখানে যান, তাহলে কিন্তু এই তিনটা আর আসবে না। আগে কি করতে হবে, শেপটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, দেন আপনি যদি এখানে যান তাইলে দেখবেন এটা আসছে। সো প্রথমে ফ্রি ট্রান্সফর্ম যাওয়ার পর এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যে কোনো জায়গায় দিয়ে দিয়ে এটাকে বড় ছোটো করতে পারতেছেন, যেটা আমরা অলরেডি বাউন্ডিং বক্স দিয়ে করতে পারতেছি। এটা তেমন একটা কাজের না, কিন্তু কাজের হচ্ছে কি এটা কি পার্সপেক্টিভ ডিস্টোর্ট। পার্সপেক্টিভ ডিস্টোর্ট কি, আপনার হঠাৎ মনে হয়েছে যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সমানভাবে একসাথে ছোটো করবেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এটাকে ইউজ করলাম, দেন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, তাহলে সমানভাবে এই দুইটা শেপ ছোটো হয়ে গেল, বুঝতে পারছেন? আবার চাইতেছেন এটাকে সমানভাবে ছোটো করবেন, এই দিক দিয়ে এই যে ছোটো হয়ে গেছে, তাহলে এই যে একটা ভাইব চলে আসে। এটা কিন্তু অলরেডি আপনি হয়তো অনেক চেষ্টা করে হয়তো বা এটা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে নিয়ে আসতেন, এটাকে নিচে নিয়ে আসতেন, কিন্তু পারফেক্টলি দুইটা সমানভাবে আসছে কিনা এটা পারা যাইতো কেমনে? অনেক সময় পার্সপেক্টিভ দিয়ে হয়তো আপনি এভাবে না নিতেও পারেন, যে আপনি চাইতেছেন এখন এইটাকেও এখানে একটু নিচে নিয়ে আসবেন, এটাকে একটু উপরে নিয়ে আসবেন, কিন্তু সমানভাবে যাতে আসে। তাহলে এটা কীভাবে করবেন, কোনো আইডিয়া আছে? অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অল্টার ধরে দেখি, এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপর অল্টার ধরে যখন নিতেছি কপি হয়ে যেতেছে, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে এই সিস্টেমে কাজ করলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে আরেকটু বুঝে শুনে। যেমন ধরেন আমি একটা শেপ নিয়ে নিলাম, একটা হোয়াইট শেপ দিয়ে দিলাম, দেওয়ার পর এইটাকে নিয়ে আসলাম ঠিক এই শেপটার মাঝখানে। নিয়ে আসার পর এখন যদি আমি এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে নিয়ে আসি এই জায়গায়, শিফট ধরে এই জায়গায়, আর এইটাকে নিয়ে আসলাম ঠিক এই জায়গায়, এখন সমানভাবে আসছে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে কি বিষয়, আপনাকে একটু বুঝতে হবে যে আপনি কখন কি কাজটা করতে দিতেছেন। তারপরে এইগুলার কাজ কি, এইগুলার কাজ হচ্ছে কি, ধরেন বিভিন্ন ধরনের 3D টাইপের ডিজাইনের জন্য আমাদের কাজে আসে। যেমন ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমি এখানে রাখলাম, দেন আমরা যদি এটাকে এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমরা এই দিকে একটু ছোটো করে দিলাম, এটাকে একটু ছোটো করে দিলাম, দেওয়ার পর এখন আপনি যদি এটাকে রিফ্লেক্ট করে দেন একটু, যেমন এটাকে এখান থেকে আমি রিফ্লেক্ট করে দিলাম, এই অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যালি কপি করে দিলাম, দেওয়ার পর এখন যদি এটা কালারটা একটু হালকা ডার্ক করে দিই, তাহলে এটা কিসের মতো মনে হচ্ছে, একটা বক্সের মতো মনে হচ্ছে না? সো এই 3D টাইপের কোনো কিছু আমরা যখন বানাইতে যাব তখন কিন্তু এরকম বানাইতে পারি। তারপরে আসি এইখানের মধ্যে আরেকটা ছিল ফ্রি ট্রান্সফর্মের, এইখানের মধ্যে এখানে আরেকটা কী জিনিস ছিল দেখি, এটা হচ্ছে যে আপনার যে কোনো সাইড আপনি একসাথে এটাকে, যেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করি, এইটাই এখানে কাজ, এই যে, বুঝতে পারছেন? সো ডিরেক্ট সিলেকশন টুল আলটিমেটলি এইখানে কাজ করতেছে, আর কিছু না। তারপর এটা ছিল পাপেট ট্র্যাপ। পাপেট ট্র্যাপের জন্য আমাদের একটা এআই নিয়ে আসতে হবে, ভেক্টর। ধরেন আমরা লিখলাম ভেক্টর কার্টুন, এখান থেকে
থেকে ব্যক্তি থেকে একটা নিয়ে আসি। ভালো, যেটাতে দেখানো যাবে। এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট এই ধরনের কোনো ভেক্টর দিছে, এখন হঠাৎ বলছে সে যে তার হাতটা একটু এদিক থেকে আর একটু উপরে তুলে দেন, ঠিক আছে? এখন আপনি কীভাবে তুলবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, দেন এটাকে এভাবে তুলে দিবেন। হবে এভাবে? না, তাইলে আমাদেরকে আরেকটু বুঝে কাজ করতে হবে। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, দেন এখানে একটা টুল আছে দেখছিলাম কি, পাপেট ওয়্যাপ টুল, এটা। এখন এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এটাকে যদি আমরা একটু উপরে তুলে দিই তাহলে কোন জায়গা থেকে ঘুরতে পারে এটা। এইখান থেকে ঘুরবে না একটু, এখান থেকে। তাহলে এইটাকে আমরা বলবো এটা যাতে ফিক্স থাকে, একটা সেন্টার পয়েন্ট এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? দেন আমরা যদি এখান থেকে ক্লিক করে এটাকে একটু উপরে তুলে দিই তাহলে এখন আস্তে আস্তে এটাকে ব্যালেন্স করে উপরে তুলছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। যেমন এখন সে বলছে এই পাটাকে একটু সামনে নিয়ে আসার জন্য, তাহলে পাটাকে সামনে নিয়ে আসার জন্য আপনার একটা পয়েন্ট অবশ্যই ফিক্স রাখতে হবে, অথবা এটা একটা পিছনে নিতে হবে। তাহলে ধরুন এটা সিলেক্ট করলাম, পাপেটে গেলাম, যাওয়ার পর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অংশটাকে আমরা একটু ভেঙে দিলাম, বুঝতে পারছেন? সো আপনি এইভাবে কাজ করতে হবে। যেমন ঘাটটাকে একটু ঘুরাবেন, তাহলে কি করতে হবে? এইখানে একটা অংশ আপনাকে ফিক্স রাখতে হবে, দেন আপনি এইটাকে সিলেক্ট করে একটু ঘুরাই দেন। বোঝা গেছে? ওকে। কিন্তু এটা কোনো ইমেজে কাজ করবে না, এটা কোথায় কাজ করবে? ভেক্টরে বা শেপে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা টাইপ টুলে চলে যাই। এখন চলে আসি আমরা টাইপ টুলের মধ্যে, এবং ইন্টারফেস এরকম মনে হচ্ছে কেন? ওকে, এই যে একটা টুল আছে, নাম কি? টাইপ টুল। টাইপ টুলে যখন আমরা ক্লিক করতেছি, রাইট ক্লিক অথবা ক্লিক করে ধরে রাখতেছি, এখানের মধ্যে দেখেন আরো কয়টা টুল চলে আসছে? আরো 7টা টুল চলে আসছে। হ্যাঁ, সো এইটা এখানের মধ্যে টাইপ টুল আছে, একটা আছে এরিয়া টাইপ টুল, আরেকটা কি আছে? টাইপ অনে পার্ট টুল। সো এখানের মধ্যে দেখেন এই প্রথম 3টা কিন্তু আবার ভার্টিক্যালি রিপিট হয়েছে। প্রথমে ছিল টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, আবার দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তারপরে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। মানে এই 3টাই ভার্টিক্যালি রিপিট হয়েছে। একটা এই প্রথম 3টা হচ্ছে হরিজন্টাল, আর পরের 3টা ভার্টিক্যাল। তারপরে আরেকটা এক্সট্রা আসছে, সেটার নাম টাচ টাইপ টুল। আচ্ছা, তাহলে টাইপ টুলের প্রথম কাজ আমরা দেখি। টাইপ টুলটা হচ্ছে গিয়ে আমরা যখন লেখার জন্য আমরা ইউজ করব, প্লাস টাইপ টুল দিয়ে লেখার ক্ষেত্রে আমরা 2টা পদ্ধতিতে লিখি। একটা হচ্ছে গিয়ে যা শুধু একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের চলে আসছে কি? লরেম ইসলাম, যেটা আমরা ডামি টেক্সট বলি বা ডেমো টেক্সট। সো ডেমো টেক্সটগুলো চলে আসবে। এটা আমি যে ক্লিক করে লিখতেছি এটাকে আমরা বলি পয়েন্ট টাইপ। কি বলি? পয়েন্ট টাইপ। কেন পয়েন্ট টাইপ বলতেছি একটু খেয়াল করেন, যে আমি যখন ক্লিক করি, দেন এখানের মধ্যে একটা পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে না,
এই জন্য বলতেছি কি এটা পয়েন্ট টাইপ। এবং আরেকটা হচ্ছে গিয়ে এরিয়া টাইপ। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টাইপ টুলটা নিয়ে আমরা যা শুধু একটা ক্লিক করে ড্র্যাগ করলাম কতটুকু এরিয়ার মধ্যে আমি লিখতে চাইতেছি, এই এরিয়ার মধ্যে লেখা আসবে। এখন যদি আমি ক্লিক করে ছেড়ে দিই তাহলে লেখাটা ইলাস্ট্রেটর অলরেডি একটা ডেমো টেক্সট দিয়ে দিছে এতটুকুর মধ্যে। এটাকে আমরা বলি এরিয়া টাইপ। কি বলি? এরিয়া টাইপ। তাইলে পয়েন্ট টাইপ এবং এরিয়া টাইপ দুইটা কেন আমরা আলাদাভাবে ইউজ করতেছি? আমরা পয়েন্ট টাইপ ইউজ করার ক্ষেত্রে কি সমস্যা হবে আর এরিয়া টাইপে কি সমস্যা আছে? যেমন আমি যদি এখন এটাকে শিফট ধরে যে কোনো কিছু বড় ছোট করার জন্য আমি কি বলছি কি করা লাগবে? শিফট ধরা লাগবে। আদারওয়াইজ যদি আপনি শিফট না ধরেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আপনি শিফট ধরে এইভাবে বড় করবেন। এটা বড় হয়েছে, তাই না? কিন্তু আমি এখানে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে বড় করলাম, লেখা বড় হয়েছে? কি বড় হয়েছে? এরিয়া বড় হয়েছে। সো এইটা একটা পার্থক্য যে আপনি এরিয়া টাইপে যদি কাজ করেন তাহলে এরকম একটা ঝামেলা হবে। প্লাস এইখানে মধ্যে পয়েন্ট টাইপের মধ্যে আপনি যদি এখানে আমি এটাকে কপি করলাম, দেন আমি এটাকে যা শুধু পেস্ট করলাম, দেখেন পরের লাইন আর যাচ্ছে? পয়েন্ট টাইপ কখনো পরের লাইনে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা এন্টার না দিছেন। আমি যদি এখন একটা এন্টার দিই এবং এখন যদি আবার লিখি তাহলে আবার লেখা আসতেছে, মানে পরের লাইনে আসতেছে। আর এরিয়া টাইপে আপনাকে নিজে থেকে কোনো এন্টার দেওয়ার প্রয়োজন নাই। যখন এরিয়া শেষ হয়ে যাবে সে অটোমেটিকলি পরের লাইনে চলে যাবে। যেমন এটাকে সিলেক্ট করলাম, আমি যদি এটাকে ভিতর নিয়ে যাই দেখেন আস্তে আস্তে লাইনগুলো বাড়তেছে না, কারণ তার এরিয়াগুলো এখানে নাই, জায়গা নাই, সে নিচের লাইনে চলে আসছে। কিন্তু এরিয়া পয়েন্ট টাইপে কোনো এরিয়া আমি নির্দিষ্ট করে দেই নাই, সে এই দিক দিয়ে যতটুকু জায়গা আছে সে যেতেই থাকবে এই দিক দিয়ে। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে কি একটা ওয়ে। এখানের মধ্যে আমরা লেখার দুইটা ওয়ে পাইছি, একটা পয়েন্ট টাইপ আর এটা কি এরিয়া টাইপ। দেখেন তো এখানে আছে কিনা পয়েন্ট টাইপ আর এরিয়া টাইপ? আছে। কিন্তু এই এরিয়া টাইপের আরেকটা কাজ আছে। আমরা যদি এরিয়া টাইপটা নিয়ে আরও কাজ করি তাইলে হয়তো বা ধরেন আপনার মনে হয়েছে হঠাৎ করে একটা সার্কেলের ভিতরে লিখবেন, সার্কেলের ভিতরে লেখা বা কোনো একটা এরিয়ার ভিতরে লেখাকে আমরা বলতেছি এরিয়া টাইপ। ঠিক আছে, হতে পারে কোনো শেপের ভিতরে লিখতেছেন, এটা হচ্ছে কি এরিয়া টাইপ। তাহলে আমরা এটার ভিতরে লিখতে হলে অবশ্যই যেতে হবে কোথায়? এরিয়া টাইপে। যাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি কোনো কাজ হয়েছে না, আমাদেরকে কাজ সিলেক্ট করতে হবে ঠিক পাতের উপরে। এই যে পাতের উপরে সিলেক্ট করলাম, দেন এখন এইটার ভিতরে লেখাটা চলে আসছে। আপনি এখন নতুন করে কোনো কিছু লিখতে যাচ্ছেন, সবগুলোকে ব্যাকস্পেস দিয়ে কেটে দেন, দেন আপনি আপনার মতো করে লিখেন। ঠিক আছে, এইগুলা পরে আসতেছি, আগে লিখেন। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি এখানের মধ্যে এটা গেলে এরিয়া টাইপ, কিন্তু আমি এরিয়াতে লেখার জন্য বা একটা শেপের মধ্যে লেখার জন্য, যেমন ধরুন আপনি একটা স্টার বা পলিগনের মধ্যে লিখবেন, এখন এইখানের মধ্যে লেখার জন্য আমরা কোথায় ক্লিক করছি? এরিয়া টাইপে গিয়ে তারপর এখানে গিয়ে ক্লিক করছি পাতের উপরে। কিন্তু আমরা টাইপ টুলে থাকা অবস্থায় আমরা এটা ইউজ করতে পারবো কিভাবে? আমরা এখন আসছি নর্মাল টাইপ টুলে থাকা অবস্থায় আমি যখন এই শেপটাকে সিলেক্ট করে যখন পাতের উপরে ক্লিক করতেছি, এটা হয়ে গেছে কি এরিয়া টাইপ। বুঝতে পারছেন? আর যখন আমি এটার উপরে ক্লিক করতেছি তখন এটা পয়েন্ট টাইপ। বুঝা গেছে? এটার ভিতরে লিখতে হলে আপনাকে অবশ্যই এই পাতের উপরে নিয়ে গেলে এটা এরিয়া টাইপ হয়ে গেছে। এই হলো গিয়ে আমাদের এরিয়া টাইপ। কিন্তু আমাদেরকে আলাদাভাবে এরিয়া টাইপ সিলেক্ট করা লাগবে? আলাদাভাবে সিলেক্ট করা লাগবে না, আপনি এই টাইপ টুল থেকেই আপনি যেতে পারবেন। তারপরে আছে কি টাইপ অনে পাথ টুল। ধরেন আপনি একটা অনেক সময় লগো দেখবেন যে একটা সার্কেলের বাইরের দিক দিয়ে সুন্দর করে মানে সার্কেল আকারে লেখা আছে, এরকম আছে না? সো এরকম যদি লেখা লাগে তাইলে আপনাকে যেতে হবে কোথায়? টাইপ অনে পাতে। যাওয়ার পর এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না, কাজ দিতে হবে কোথায়? ক্লিক পাতের উপরে ক্লিক করে এখন দেখেন লিখতে দিচ্ছে এখানে। দেন আপনি এগুলোকে ব্যাকস্পেস দিয়ে আপনার মতো করে যেগুলো লিখতে চান আপনি এটা লিখে দেন। বুঝা গেছে? তো এই হচ্ছে গিয়ে টাইপ অনে পাথ। এখন আপনি চাচ্ছেন টাইপ অনে পাথ ইউজ করবেন, কিন্তু টাইপ অনে পাথে যাবেন না, টাইপ টুলে থাকা অবস্থায় ইউজ করবেন। তাহলে আপনি অবশ্যই প্রথমে সিলেক্ট করেন শেপটাকে, দেন আপনি পাতের উপরে এখন ক্লিক করলে এটা কি হয়ে যাবে? এরিয়া টাইপ। কিন্তু আমি চাচ্ছি এটাকে টাইপ অনে পাথ, তাহলে আমি অল্টার ধরলাম, এখন হয়ে গেছে কি এটা টাইপ অনে পাথ। এখন যদি আমি ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে টাইপ অনে পাথ টুল। তাহলে আমাদের এই তিনটা টুলই একটা টুল থেকে ইউজ করা সম্ভব, তাই না? একটা টুল থেকে ইউজ করা সম্ভব। দেন এই তিনটাকেই যা শুধু ভার্টিক্যালি রিপিট করা হয়েছে, যেটা আমাদের তেমন একটা কাজে আসে না। যদি কেউ কাজে লাগাইতে পারেন, ধরেন বিভিন্ন সময় জাপানিজ ফন্টগুলো লেখা হয় কিভাবে, উপরে নিচে এইভাবে লেখা হয়, তাই না? সো আপনি চাইলে যদি দেখেন যে এই ভার্টিক্যাল টাইপের কাজ কি, এখানে সিলেক্ট করলাম, এই যে লরেন্স সুলটা লেখা আছে উপর থেকে নিচে। ঠিক আছে, সো এইগুলো উপর থেকে নিচে এভাবে কাজ করবে, যেটা তেমন একটা প্রয়োজন আসে না। তাহলে এটা গেল। তারপরে যদি দেখি এখানের মধ্যে আরেকটা বাকি আছে কি, টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুল নিয়ে আমরা যদি দেখি, টাচ টাইপ টুলের কাজ হচ্ছে কি, আমরা এখানে লিখলাম লরেন্স সুম, লেখার পর আমি
এখন হঠাৎ মনে হয়েছে আপনি আরটাকে একটু বড় করবেন, ঘুরাই দিবেন, ছোটো করবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করেন এখান থেকে টাচ টাইপ টুল। যাওয়ার পর যে লেটারটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন ওই লেটারের উপর এটা ক্লিক করেন। যেমন আপনি এসটাকে চেঞ্জ করবেন, এসে ক্লিক করলাম, এখন এসটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে না, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, এই যে বড় হয়ে গেল। এটাকে ঘুরাইতে চান, উপরে যান, যাওয়ার পর এখানে সিলেক্ট করেন, এটাকে ঘুরাই দেন। বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু অবশ্যই চেঞ্জেবল। আপনি এখন এস এর জায়গায় অন্য কিছু লিখেন তাও সমস্যা নাই, এস এর জায়গায় এখানে যদি এমও লিখেন তাও এইভাবেই আসবে। বুঝতে পারছেন? সো এই হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। তাহলে এই প্যানেলটা বোঝা গেছে টুলটা। এখানের মধ্যে আমরা এই যখন এটা ক্লিক করে লিখতেছি এটাকে আমরা কি বলি? পয়েন্ট টাইপ। যখন ক্লিক করে ড্র্যাগ করে লিখতেছি, কোনো একটা শেপের ভিতরে লিখতেছি, শেপের ভিতরে এরিয়া টাইপ একটা, এইটাও তো একটা শেপের ভিতরেই লিখছি, একটা এরিয়ার ভিতরে লিখছি না, এই জন্য এটাকে বলতেছি এরিয়া টাইপ। আর যখন একটা পাতের উপরে লিখতেছি এটাকে বলতেছি কি? টাইপ অনে পাত। এইগুলা মনে রাখলেই হবে, এনাফ এইগুলা। তারপরে এখন আমরা আসি, এই টাইপ টুল নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে আরও দুইটা প্যানেলের প্রয়োজন হয়, এবং প্যানেলগুলো কোথায় থাকে? ফ্লোটিং প্যানেলে। ঠিক আছে, এগুলো হচ্ছে টুলস, এগুলো কি ফ্লোটিং প্যানেল। এবং ফ্লোটিং প্যানেলের মধ্যে আমাদের প্রত্যেকটা টুলসের আন্ডারে কিছু না কিছু ফ্লোটিং প্যানেল থাকে, এবং এটার আন্ডারে দুইটা প্যানেল আছে, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। এই দুইটা আমাদেরকে একটু ক্লিয়ার বুঝতে হবে। সো এই দুইটা বোঝার আগে আমি চলে আসি একটু এখানের মধ্যে। ধরেন আমরা ডিজাইনে যখন কাজ করি তখন কিন্তু আমাদের লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে লিখলাম টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি লিখে যখন সার্চ করতেছি, বা টাইপোগ্রাফি বা একটা ডিজাইন নিয়ে আসি, আমি লিখলাম ফ্লায়ার ডিজাইন, লিখে সার্চ করলাম। দেন এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, যেমন এটা একটা ডিজাইন, বা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, এই যে এখানে লেখা আছে 2023 নিউ ইয়ার ক্যালেন্ডার, তাই না? এখানে আমাদের 2023 নিউ ইয়ার ক্যালেন্ডার সবই তো পড়া যাইতেছে, পড়া যাচ্ছে না? সবই পড়া যাচ্ছে, প্লাস সবগুলোকে সেম স্টাইলে লেখা আছে, এক একটা এক এক স্টাইলে লেখা আছে না? এই যে এক একটা এক এক স্টাইলে রিপ্রেজেন্ট করা হইতেছে ওইগুলোকে আমরা বলি টাইপোগ্রাফি। মানে লেখাটাকে বিভিন্নভাবে সাজানোকে কি বলা হয়? টাইপোগ্রাফি বলা হয়। সো আপনারা ডিজাইন করতে গেলে প্রত্যেকটা অংশকে বিভিন্নভাবে সাজানোর প্রয়োজন পড়বে, এবং এটা আমরা প্রিন্সিপাল অনুযায়ী কাজ করব। কিন্তু এখন আমরা প্রিন্সিপাল তো ইউজ করব পরে, আগে ইউজ করতে হবে কিভাবে আমরা এগুলাকে এইভাবে সাজাবো বা এইভাবে বড় করব, ছোট করব, এইগুলা নিয়ে আমাদেরকে আগে কাজ করতে হবে। সো এইগুলা একটু যদি খেয়াল করেন, এখানের মধ্যে কয়েকটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে কি ফন্টের সাইজ, আরেকটা হচ্ছে কি ফন্টের কালার, আরেকটা হচ্ছে কি ফন্টের স্টাইল। তিনটা জিনিস এখানে কাজ করতেছে না? সো এই জিনিসগুলো আমাদেরকে আগে মেনটেন করতে হবে যে এইগুলা কিভাবে চেঞ্জ করতেছে। সো এই সবগুলা মিলে আমরা সামগ্রিকভাবে বলতেছি এগুলাকে বলা হয় টাইপোগ্রাফি। সো টাইপোগ্রাফির ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস কাজ করে, যেমন আমি এখানে লিখলাম টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি লিখলাম, লেখার পর এটাকে আমি একটু বড় করে দিই। এটাকে আবার আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে টাইপফেস, এই একটা নাম দিতে পারি। সো এইগুলা হচ্ছে কি আমাদের মানে ফন্টের বা লেখার চেহারাটাকে আমরা বলি টাইপোগ্রাফি বা টাইপফেস। এখন টাইপোগ্রাফি এবং টাইপফেস কয় ধরনের এটাকে আমাদেরকে বুঝতে হবে। টাইপোগ্রাফি এবং টাইপফেস কয় ধরনের? প্রথমত টাইপোগ্রাফি বা টাইপফেস বলছি আমরা যেভাবে লেখাগুলোকে দেখতেছি এগুলাকে আমরা বলতেছি টাইপোগ্রাফি। এবং এই টাইপোগ্রাফিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে। প্রথমত আমরা চলে আসি 4টা ভাগের মধ্যে কি কি ভাগ আছে। একটা হচ্ছে গিয়ে শেরিফ ফন্ট, লিখে নিতে পারেন এগুলা, শেরিফ ফন্ট। তারপর আরেকটা আছে সান সেরিফ ফন্ট। আর এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এটা হচ্ছে ডিসপ্লে। সামনে গিয়ে আরো
বাড়বে, আপাতত এই চারটাই মনে রাখেন। তো টাইপ ফেস কয় ধরনের? 4 ধরনের। প্রথমটা কি? শেরিফ ফন্ট, তারপরে সান শেরিফ ফন্ট, তারপরে স্ক্রিপ্ট, তারপরে কি ডিসপ্লে। এই চারটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি টাইপোগ্রাফি সাজাইতে পারবেন ঠিকই, কিন্তু রুলস মনে থাকবে না। এই জন্য আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। শেরিফ ফন্ট কোনগুলা? শেরিফ ফন্ট যদি আমি দেখি এখানের মধ্যে, আমি একটু দেখাই দিই, যেমন এখান থেকে কারেক্টার গেলাম, এইটা নিয়ে আমি পরে কথা বলতেছি, আপাতত আমি যা শুধু ফন্টের স্টাইলটা দেখাই দিই। কোনটা স্যার? কে বলছেন উপরে? সবই তো এখানে শেরিফ ফন্ট লেখা। জি স্যার, বুঝি নাই স্যার। জি স্যার। জি স্যার, আপনাদের রেস্ট লাগবে? ব্রেক দিব? ব্রেক দেওয়া লাগবে? আচ্ছা। জি স্যার, বাইরে যাবেন? তাহলে যান, আপনাদের 5 মিনিট ব্রেক। এই যে একটু খেয়াল করেন সবাই, এই যে এখানে লেখা আছে কি শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট কোনগুলা? এই যে এইটাই এস, এইটাও তো এস, তাই না? কিন্তু এই দুইটা এস এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এইটার মধ্যে একটু লেজ মাথা এগুলো আছে, তাই না? তো এইগুলাকে আমরা বলি কি শেরিফ ফন্ট। যেমন এইখানে যেমন এই এফ গুলা একটু খেয়াল করেন, এখানে এফটা খেয়াল করেন, এটার মধ্যে কোনো লেজ মাথা আছে? কিন্তু এটার মধ্যে আছে, এই জন্য এটাকে বলতেছি কি শেরিফ ফন্ট। আর যেগুলোর মধ্যে কোনো লেজ মাথা কোনো কিছু নাই, এগুলা কি বলি আমরা? সান শেরিফ ফন্ট। তারপর এটা আছে কি স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি স্ক্রিপ্ট ফন্ট, মানে হাতের লেখার মতো যত ফন্ট দেখা যায় এগুলোকে আমরা বলি কি স্ক্রিপ্ট ফন্ট। তারপরে হচ্ছে গিয়ে ডিসপ্লে। ডিসপ্লে ফন্ট হচ্ছে গিয়ে, দেখি ডিসপ্লে ফন্ট কোনো কিছু আছে কিনা, না ডাউনলোড করা লাগবে। এইটা ধরতে পারেন কি ডিসপ্লে ফন্ট। যেমন এখানে আমাদের স্ক্রিপ্টও থাকতে পারে, সান শেরিফও থাকতে পারে, শেরিফও থাকতে পারে, কিন্তু অনেক বড় আকারে, যেটা দিয়ে আপনি কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবেন না, কোনো ধরনের সাবটাইটেল লিখতে পারেন অনেক সময়, কিন্তু কোনো প্যারাগ্রাফে এটা ইউজ করা যাবে না। এই জন্য এই ডিসপ্লে ফন্টগুলো কোথায় থাকতে পারে? এগুলো থাকতে পারে ধরেন কোনো একটা ফুড ডিজাইনের টাইটেলে, হতে পারে কোনো একটা ফ্লায়ার ডিজাইনের টাইটেলে। বড় বড় যে টাইটেলগুলো থাকে, ওই টাইটেলের মধ্যে একটা মেসেজ থাকে, ওই মেসেজটা ডিসপ্লে ফন্ট দিয়ে দেওয়া হয় থাকে অনেক সময়। এবং স্ক্রিপ্ট ফন্ট দেওয়া হবে বিভিন্ন ধরনের সিগনেচার টাইপের, প্লাস যে টাইপোগ্রাফি সাজানোর ক্ষেত্রে অনেক সময় স্ক্রিপ্ট ইউজ করা হয়, যেটা আমরা দেখছিলাম একটু আগে। এখানের মধ্যে একটাতে ছিল স্ক্রিপ্ট। এই যে এখানের মধ্যে লেখা আছে না একটা ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা কী দিয়ে লেখা হয়েছে? স্ক্রিপ্ট দিয়ে। এই 2023 হয়তো বা ডিসপ্লে দিয়ে লেখা হয়েছে, এইরকম কোনো কিছু হতে পারে। যেমন এখানে দেখেন একটা আছে, এই যে মের্সি, এই মের্সিটা কী দিয়ে লেখা হয়েছে? এইটা ডিসপ্লে, এইটা ডিসপ্লে ফন্ট। তারপরে এখানে যদি দেখি এগুলা কি ডিসপ্লে না, এগুলো সান শেরিফ ফন্টও না, সান শেরিফ ফন্ট। সো এই হচ্ছে গিয়ে ফন্টের স্টাইল। তো এই 4টা ফন্ট নিয়ে আমরা আপাতত কাজ করবো, 4 ধরনের। সো 4 ধরনের মধ্যে একটা ফন্ট আমরা আপাতত বাদ দিয়ে দিব, সেটা হচ্ছে গিয়ে শেরিফ ফন্ট, যেটা আগে চলতো, এখন আর মডার্ন যুগে এটা চলে না। এটা এখনও চলতে পারে কোন জায়গায়? বিভিন্ন নিউজ পেপারের হেডলাইনে। নিউজ পেপারের হেডলাইনের ক্ষেত্রে এটা এখানে চলতে পারে, কিন্তু বাকি সব ক্ষেত্রেই এখন দেখতেছে সান শেরিফে কাজ করা হইতেছে। ডিসপ্লে, স্ক্রিপ্ট তো আর এগুলা সবসময় ইউজ করা হয় না, এগুলো টাইটেলের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়। এই হচ্ছে 4টা ফন্টের টাইপ ফেস বলতে পারি, এগুলোকে আমরা এই ফেস নিয়ে কাজ করব। এখন এই যে এখানের মধ্যে এগুলোকে আমরা যে টাইপ ফেস বলতেছি, এখানের মধ্যে সান শেরিফ ফন্ট কোনগুলা, বা এই ফন্টগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন,
এগুলো কোন জায়গা থেকে ইউজ করতে হবে, কীভাবে বড় করতে হবে, ছোটো করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে একটা প্যানেল লাগবে, সেটার নাম হচ্ছে গিয়ে এই ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেলটা লাগবে, তো এটাকে আমি এখানে রেখে দিলাম। এখন এখানের মধ্যে আপনাদের এরকম থাকতে পারে, এই কয়েকটা অপশন থাকতে পারে, যা শুধু আপনাদেরকে এটাকে শো অপশনসে দিতে হবে, এগুলো সবগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে আমাদের একটু খেয়াল করেন, প্রথমত আপনাকে চেঞ্জ করা লাগবে অনেক জিনিস। প্রথমত যে আমি এখানে লেখা আছে সান সেরিফ ফন্ট, এইটার স্টাইল চেঞ্জ করব। এইটাকে স্টাইল চেঞ্জ করবো বলতে কি, যে লেখার স্টাইলটা। সো লেখার স্টাইল চেঞ্জ করাকে আমরা বলি ফন্ট চেঞ্জ বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ, ঠিক আছে। যেমন এখানে ফন্ট চেঞ্জ করবো কীভাবে, এখানের মধ্যে প্রথমত দেখেন একটা আছে যে ফন্ট ফ্যামিলি, দেখছেন, যেটাকে আমি আগে বলছি এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ। সো ফ্যামিলি চেঞ্জ করবেন কীভাবে, এখানে ড্রপ ডাউন এটাতে সিলেক্ট করেন, দেন এখানের মধ্যে আমাদের যতগুলা ডিফল্ট বা আপনারা হয়তো বা আগে ডাউনলোড করেন না, যেগুলো আগে থেকে ছিল ওই ফন্টগুলো এখানে দেখাবে, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখান থেকে চেঞ্জ করতেছি, আপনাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করে নেন। দেন এইখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম, যেগুলোর মধ্যে ভেরিয়েশন আছে, যেমন দিয়ে দিলাম আমি এখান থেকে এটা পপিস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। কিন্তু ফন্ট ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মেম্বার আরও আছে। কীভাবে দেখবেন ফ্যামিলি মেম্বার, আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম, অল্টার ধরে নিয়ে আসার পর এখন এটার যে ফন্টের স্টাইলটা একটু খেয়াল করেন, এখানের মধ্যে কী দিয়ে আছে, রেগুলার, তাই না। তো এইগুলা এরা হচ্ছে কি ফ্যামিলি মেম্বার, এই যে এখানে যতগুলো আছে এগুলাকে ফ্যামিলি মেম্বার, এবং এই মেম্বারগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আর মেম্বার থাকে না, ঠিক আছে। সো যেগুলো আছে এইগুলো আপনি চেঞ্জ করেন, রেগুলার আছে আপনি এখান থেকে দিতে পারেন মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, যখন যেটা লাগবে। এগুলো রুলস আসবে সামনে, আমরা রুলস অনুযায়ী ইউজ করব। এ হচ্ছে গিয়ে আমাদের ফন্ট স্টাইল, এটা হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি মেম্বার, বা এটা হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে মেম্বার। তারপরে এটা হচ্ছে গিয়ে ফন্ট চেঞ্জ করা। আমরা অনেক সময় বলতে পারি যে ডিজাইনের মধ্যে আপনি ফন্টটা চেঞ্জ করেন। এখন ফন্ট চেঞ্জ করা মানে কি হতে পারে, ফন্ট চেঞ্জ করা মানে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার কালারটা দিয়ে দিলাম আরেকটা কালার, তাহলে এটাও কি ফন্ট চেঞ্জ। আমি যদি এটাকে নিয়ে আসা এতটুকু থেকে এতটুকু করি, তাও এটা হয়ে যাবে কি ফন্ট চেঞ্জ। তারপরে আমি যদি এটাকে এখানে আনার পর এইটার ইয়েটা চেঞ্জ করে দিই, যেমন ধরেন এইখান থেকে ফ্যামিলিও চেঞ্জ করে দিই, এটা হবে কি ফন্ট চেঞ্জ। সো বিভিন্নভাবে ফন্ট চেঞ্জ করা যায়, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যে যদি আপনাকে ক্লায়েন্ট বলে ফ্যামিলিটির মেম্বারটাকে চেঞ্জ করে দেন অথবা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে দেন, তাহলে এখানে দেখেন কোনটা ফন্ট স্টাইল, এইটা এখানে কার্সর নিলে দেখাইতেছে না, এটার নাম হচ্ছে কি ফন্ট স্টাইল, আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। সো আপনারা বুঝতে হবে, যদি কোনো সময় ক্লায়েন্ট বলে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করেন, তাইলে এইটাকে বড় করলে আর হবে না, ছোটো করলে হবে না, আপনাকে এইখান থেকে পুরো ফ্যামিলিটাকেই চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন। সো এই জিনিসগুলো মনে রাখবেন, প্রয়োজনে বাসায় গিয়ে ভিডিওগুলো দেখে আবার নোট করে নেবেন, ফন্ট ফ্যামিলি কোনটাকে বলা হইতেছে আর ফন্ট স্টাইল কোনটাকে দেখা হইতেছে, প্লাস আপনার কার্সর নিলেই বুঝতে পারবেন কোনটা ফন্ট ফ্যামিলি আর কোনটা ফন্ট স্টাইল। তারপরে এখন আমি বড় করছি কিভাবে, এখান থেকে কার্সর ধরে বাউন্ডিং বক্স ধরে শিফট ধরে বড় করতেছি, ছোট করতেছি, যেটা আমরা বড় করার কারণে এখানে একটা চেঞ্জ আসতেছে। দেখেন যেমন এখানে আছে কত 54, আমি এটাকে সিলেক্ট করে একটু ছোটো করলাম, এখন আরও 19 হয়ে গেছে, তাই না। তাহলে এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা কি ফন্টের সাইজ। আপনি চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন, এই যে এখান থেকে বড় করতে পারেন, অথবা ড্রপ ডাউনেরতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কয়েকটা দেয়া আছে পরিমাপ, এখান থেকে এটা দিতে পারেন। এটা কি ফন্টের সাইজ। আরেকটা আছে কি এখানের মধ্যে সেট লিডিং, আরেকটা আছে সেট ট্র্যাকিং, আরেকটা হচ্ছে সেট কার্নিং। এটাকে লিডিং ভ্যালু বলা হয়, এটাকে ট্র্যাকিং ভ্যালু, এটাকে কার্নিং ভ্যালু। লিডিং ভ্যালুর কাজ কি, লিডিং ভ্যালু এখানে কোনো সময় কাজ করবে না। যেমন এখান থেকে 72 থেকে 74 দিচ্ছি, কোনো কাজ করছে, কোনো কাজ করবে না। সো আমি আপাতত এটাকে অটোই রেখে দিলাম। অটো রাখার পর আমি এখান থেকে ধরেন আমরা নিলাম এরিয়া টাইপ, একটা এরিয়া টাইপ নিলাম, নেওয়ার পর এখন এটা সিলেক্ট করার পর আমি যখন লিডিংটাকে বাড়াইতেছি, একটু খেয়াল করবেন কি হইতেছে, কি বাড়তেছে এখান থেকে, এই যে আমরা এখানে মধ্যে একটা লাইন নিছি, এই লাইনের নিচে একটা দেখেন একটা লাইন দেখাইতেছে, এই যে লেখাগুলোর নিচে দেখাইতেছে না, এটাকে আমরা বলি বেজ লাইন। কি লাইন, বেজ লাইন। একটা বেজ লাইন থেকে একটা বেজ লাইনের দূরত্ব বাড়াইতেছে কে, এই লিডিং ভ্যালু, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়াইতেছে। সো এই দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন এখান থেকে। তাহলে এটার নাম কি, লিডিং। এগুলো মুখস্থ রাখতে হবে, এই দূরত্ব বা লাইনের গ্যাপ বাড়ানো হয় লিডিং ভ্যালু দিয়ে, কারণ সামনে গিয়ে কিন্তু আপনি এরকম আইকন পাবেন না, সামনে গিয়ে লেখা থাকবে লিডিং, তখন আপনি লিডিং এর কাজ কি যদি না জানেন তাহলে ইউজ করবেন কেমনে, এই জন্য এগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা আরেকটা পাইছি কি ট্র্যাকিং, এই যে এটার নাম কি ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিং ভ্যালুর কাজ কি, আমি একটু খেয়াল করবেন কি চেঞ্জ আসতেছে,
একটা লেটার থেকে আরেকটা লেটারে স্পেস বা গ্যাপটা বাড়াই দিতেছে। সো আমরা এখান থেকে আপাতত 0 রাখবো, কোনোটা বাড়াবো না। সো এইটা হচ্ছে প্রত্যেকটা লেটার থেকে গ্যাপগুলা বাড়াই দিতেছে। এটার নাম কি? ট্র্যাকিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বাড়ানো হয় কি দিয়ে? লিডিং দিয়ে। আর যখন একটা লেটার থেকে আরেকটা লেটারে গ্যাপ বাড়ানো হয় তখন কি ইউজ করা হয়? ট্র্যাকিং। তারপর এটা আছে কি? কার্নিং। এই যে একটু কার্সন নিলে বুঝাই দিচ্ছে, এটার নাম কি? কার্নিং ভ্যালু। কার্নিং এর কাজ কি? কার্নিং এর যদি আমি এখানে সিলেক্ট করে যদি এখান থেকে আমি কার্নিং দিই, কোনো কাজ হইতেছে? হইতেছে না। তাইলে এই কার্নিং এর কাজ হচ্ছে কি, আপনি টাইপ টুল থেকে যে কোনো একটা ধরেন ই এবং এম এর মধ্যে দূরত্বটা বাড়াবেন, এখানে একটু মাঝখানে একটা কার্সরটা নিয়ে যান ক্লিক করে, তার দেন যদি আপনি এখান থেকে বাড়ায় দেন তাহলে ই এবং এম এর দূরত্বটা বাড়তেছে। বুঝতে পারছেন? সো যে কোনো একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বাড়ানো কমানোর জন্য আমরা কি ইউজ করি? কার্নিং ইউজ করি। তারপরে আসি আমরা, এখানে আছে একটা বেসলাইন শিফটের ছাড়াও এখানে ভার্টিক্যাল স্কেল আছে, আরেকটা আছে হরিজন্টাল স্কেল, এখানে আছে বেসলাইন শিফট। এখন ভার্টিক্যাল স্কেলের কাজ কি? ভার্টিক্যাল স্কেলের কাজ হচ্ছে গিয়ে, যেমন ধরেন আমরা একটা লেখাকে এইভাবে যখন সিলেক্ট করে এটাকে আমি যখন এটাকে উপরে এদিক দিয়ে নিয়ে যেতেছি, তাহলে এটা কি হইতেছে? এই যে একটু খেয়াল করবেন, এইখানে আমি বড় করতেছি, এটা কি হইতেছে? বক্সটা বড় হয়েছে, তাই না? কারণ এখানে এটা পয়েন্ট টাইপ না, এটা এরিয়া টাইপ। আপনি যখন একটা লেখাকে এইভাবে বড় করতেছি, এখানে আছে 100%, আমি এটাকে যখন বড় করতেছি, এখান দেখেন এটাকে একটু ভার্টিক্যালি একটু বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। সো এইটাকে আমরা এখান থেকে ভার্টিক্যাল, একটা আছে হরিজন্টাল, এটা আছে ভার্টিক্যাল। এখন এইটার কাজ, সেম কাজটা এখানে করতে পারবেন। যেমন ধরেন আমি এটাকে 100 থেকে এটাকে করে দিলাম 100 150 এইভাবে দিয়ে দিলাম, তাহলে সেম কাজটা এখান থেকে হইতেছে না? মানে একটু লম্বা হয়ে গেছে। সো আমরা এটাকে 100%ই রেখে দিলাম। তারপরে যদি হরিজন্টালি বড় করে দেন তাহলে এটা একটু চ্যাপ্টা হয়ে যাবে, এই যে এরকম হইতেছে। যেটা আমরা এইভাবে নিয়ে নিতে পারি না? শিফট ছাড়া যখন আমরা নিতেছি এটা এরকম কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল এবং এটা হচ্ছে গিয়ে হরিজন্টাল, আপনারা যদি লেখাগুলোকে একটু বড় ছোট করতে চান। এবং সেক্ষেত্রে এটা তেমন একটা কাজে আসে না, কারণ এগুলো কিন্তু লেখাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই যে নষ্ট করে দিচ্ছে না? সো এগুলা প্রয়োজন নাই। তারপরে যদি আসি আমরা বেসলাইন শিফট। বেসলাইন কোনটাকে বলছিলাম আমরা? এটা হচ্ছে বেসলাইন শিফট। কিন্তু এখানে আমাদের বেসলাইন কোনটা বলছিলাম? এই লাইনটাকে বলছিলাম বেসলাইন। সো আপনি যদি চান কোনো একটা নির্দিষ্ট লেখাকে এই বেসলাইন থেকে একটা উপরে নেবেন, তাহলে এই নির্দিষ্ট কিছু লেখাকে একটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর যখন আমি এটাকে উপরে দিচ্ছি, তাহলে এটা আস্তে আস্তে কই যাচ্ছে? উপরে চলে যাচ্ছে। এই যে একটু উপরে চলে যাচ্ছে। এ হচ্ছে বেসলাইন শিফটের কাজ। তারপরে হচ্ছে গিয়ে এখানে মধ্যে আরেকটা আছে বেসলাইনের ক্ষেত্রে, এটাকে কারেক্টার রোটেশন বলা হয়। ধর আপনি এখান থেকে ডিটাকে ঘুরাই দিবেন, এটাকে সিলেক্ট করেন, দেন আপনি এটাকে ঘুরাই দেন। বুঝতে পারছেন? সো এই হচ্ছে গিয়ে কারেক্টার রোটেশন বলতে পারেন, এটাকে কারেক্টার রোটেশন হয়ে গেল। কিন্তু এই কাজটা বেসলাইন শিফট প্লাস এই যে রোটেশন, এটা আমরা অলরেডি টুলস থেকে করছি না আগে? কিভাবে? এই টাস্ক টাইপ টুল দিয়ে তো করা যায়। যেমন আপনি এখান থেকে এন্ডটাকে সিলেক্ট করলেন, দেন আপনি এটাকে বেসলাইন শিফট করেন আর উপরে নিয়ে যান আপনার ইচ্ছা মতো। নিতে পারতেছেন না? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কাজ করতে পারতেছি। তারপরে আছে এখানের মধ্যে যদি দেখি, এখানের মধ্যে এই বিষয়গুলো বোঝা গেছে? সবগুলা কিন্তু ডিটেলস বলছি আমি, মনে থাকবে তো? আবার ভিডিও দেখে আবার একটু নোট করে নিন। তারপরে আমরা আসি, এখানের মধ্যে কিছু কাজ আছে। যেমন ধরেন এখানের মধ্যে আমরা লিখলাম একটা কিছু এবং এটা হয়ে গেছে কি, এখন এরকম হয়ে গেছে। এখন এটার সমাধান কি হতে পারে? এইটার সমস্যাটা হচ্ছে আমরা এখানে অনেক চেঞ্জ নিয়ে আসছি, বুঝতে পারছেন? দেন আমরা এখান থেকে দিলাম রিসেট প্যানেল, দেন আমরা এটাকে টাইপ টুল দিয়ে লিখে, এখন ঠিক হয়ে গেছে? বুঝতে পারছেন? যদি এরকম কোনো সময় হয়ে যায় তাহলে এখান থেকে রিসেট প্যানেল দিয়ে দিবেন। দেন আমরা লেখাগুলোকে বড় করতে হলে কি ইউজ করছি? এখান থেকে আমরা বড় করছি, এই যে এখান থেকে বড় করলাম। বড় করার পর এখানের মধ্যে আপনি চাচ্ছেন সবগুলো লেখা অল ক্যাপসে লিখবেন, তাহলে এখানে দিয়ে দিন একটা আছে অল ক্যাপস, দিয়ে দেন সবগুলা কি হয়ে গেছে? ক্যাপিটাল লেটার। তারপরে আরেকটা আছে সবগুলো ক্যাপিটাল লেটারই থাকবে, কিন্তু প্রথমটা একটু বড় থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্মল ক্যাপস বলা হয়, এই যে স্মল ক্যাপস। দেন আমরা এটাকে তুলে দিলাম, এটা আপাতত লাগবে না। তারপরে এখানে একটা আছে T1, এখানে একটা T1, এটার কাজ কি? ধরেন আপনি এখান থেকে লিখছেন x2, লিখে আপনি এইটাকে সিলেক্ট করেন এবং এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম, তাই a স্কোয়ার b স্কোয়ার এরকম লাগে না? সো এইটা। তারপরে হচ্ছে গিয়ে H2O, বা ধরেন এই ধরনের কোনো কিছু যদি লিখেন H2O দিলাম, এটা কি? এটার নামে একটা রেস্টুরেন্ট আছে না? আপনারা শুনছিলেন? এটা জানেন না হয়তো, বা এটা নিয়ে একটা ট্রল হয়েছিল অনেকদিন, বেশি দিন আগে না অবশ্য, 2-1 বছর আগে একটা ট্রল হয়েছিল।
আচ্ছা, এটা অনেক নিচে চলে গেছে, এখন এটাকে আরেকটু উপরে তুলতে হবে, তাহলে কি করবেন? কি করবেন? এটাকে সিলেক্ট করেন বেজলাইন শিফট, বুঝতে পারছেন? দেন এটাকে একটু ছোটো করতে হবে, তাহলে একটু ছোটো করে দেন, বুঝতে পারছেন? এইভাবে কাজ করা যাবে না? একটু চিন্তা করলে বুঝে যাবেন এখানে কোনটাকে ইউজ করা লাগবে কখন। এটা গেল। তারপরে হচ্ছে গিয়ে এইখানে এইটা দেখে কি মনে হইতেছে? আন্ডারলাইন। তাহলে এইখানে সিলেক্ট করে যদি আপনি আন্ডারলাইন দিয়ে দেন, সবগুলোর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, বুঝতে পারছেন? তারপরে এখানের মধ্যে একটা আছে ক্রস, যেমন কোনো কিছু লিখছেন, লেখার পর বোঝাইতে চাইছেন যে আগে ছিল 50, এখন হয়ে গেছে 40। সো আপনি এটাকে এইভাবে বোঝাইতে পারেন, এবং এইটা এইভাবে না বুঝে আপনি এটা শেপ দিয়ে তো কেটে দিতে পারেন, পারেন না? সো যখন যেটা লাগে আপনি ইউজ করেন। তাহলে এখানে বিষয়গুলো ক্লিয়ার। এখন আসি আমরা এখানে কাজ করলাম, তো ঠিক আছে। আমি বলছিলাম এখানে কাজ করতে গেলে আমাদের দুইটা প্যানেল লাগে, একটা হচ্ছে ক্যারেক্টারটা কি প্যারাগ্রাফ প্যানেল। সো প্যারাগ্রাফ প্যানেলে যাই, ক্যারেক্টার শেষ, এটাকে রেখে দিলাম এখানে। এখন নিয়ে আসি প্যারাগ্রাফটাকে। দেন প্যারাগ্রাফ প্যানেলে আমরা অবশ্যই এটাকে একটু হাইড অপশন থাকবে, এরকম আপনাদের থাকবে, এই হাইড অপশন আপনারা দিয়ে দিবেন। শো অপশন দেওয়ার পর এরকম রাখবেন। রাখার পর এখন যদি খেয়াল করেন এখানের মধ্যে অ্যালাইনমেন্টটা বুঝতে হবে। আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করছিলাম না আগে, টেক্সট অ্যালাইনমেন্ট। এখন আছে এটা কি লেফট অ্যালাইনমেন্ট, লেফটের দিক দিয়ে সমান রাখছে, ডান সাইড সে এলোমেলো রাখছে। আপনি চাচ্ছেন সেন্টারটা ঠিক রাখবেন আর বাম সাইড ডান সাইড দুইটা এলোমেলো রাখবেন, তাইলে এটা হচ্ছে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, সে মাঝখানটা ঠিক রাখছে আর দুই সাইডে এলোমেলো রাখছে, বুঝতে পারছেন? আর যদি রাইট অ্যালাইন দেন তাহলে রাইট সাইডটা ঠিক রাখবে, বাম সাইড এলোমেলো থাকবে। তারপর আরেকটা হচ্ছে গিয়ে লেফট জাস্টিফাই। এই যে লেফট জাস্টিফাই, লেফট জাস্টিফাই কি লেফট সাইড ঠিক রাখবে এবং রাইট সাইডও ঠিক রাখবে, কিন্তু লাস্ট লাইনটা সে লেফট সাইডেই রাখবে। যেমন এখানে লেফট জাস্টিফাই দিছে, দেখেন তো এইখানে এসে লেখাটা শেষ হয়ে গেছে, এই জন্য সে আর এই এতটুকু পর্যন্ত যায় নাই, এই জন্য সে এটাকে লেফট সাইডে রাখছে। আর এটা হচ্ছে কি সেন্টার জাস্টিফাই। সেন্টার জাস্টিফাই কি লাস্ট লাইনটা সে সেন্টারে রাখবে। এই যে লাস্ট লাইনটা কোথায় রাখছে? সেন্টার, কিন্তু দুই সাইডে কি রাখছে? সমান রাখছে। তারপর আরেকটা আছে কি রাইট জাস্টিফাই। রাইট জাস্টিফাই দিলাম, তাহলে লাস্ট লাইনটা কোথায় রাখছে? রাইট সাইডে। আরেকটা আছে অল জাস্টিফাই। এই যে অল জাস্টিফাই, অল জাস্টিফাই কি সে লাস্ট লাইনটা যে কোনোভাবেই হোক সমানভাবে রাখবে। কিভাবে রাখতেছে দেখেন একটু, বুঝতে পারছেন? সো আমরা কখন কোনটা লাগবে এটা আপনারা বুঝতে পারবেন। আমাদের হয়তোবা এইটাই বেস্ট, তাই না? এইটাই বেস্ট হতে পারে, এইটা বেস্ট হতে পারে, এইটা বেস্ট হতে পারে, কিন্তু এইটা কখনো বেস্ট হবে না। আচ্ছা, এটা রাখলাম। রাখার পর এগুলো তো বোঝা গেছে। আচ্ছা, তারপরে এখন একটু খেয়াল করেন এখানের মধ্যে আছে ইন্ডেন্ট। এই যে ইন্ডেন্ট, এখানের মধ্যে এই যে লেফট ইন্ডেন্ট, একটা আছে কি রাইট ইন্ডেন্ট। লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্টের কাজ কি? লেফট ইন্ডেন্টের কাজ হচ্ছে গিয়ে যে আমরা যে জায়গা থেকে লাইনটা শুরু হয়েছে বা বক্সটা শুরু হয়েছে ওই জায়গা থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে, তাই না? অনেক সময় এরকম প্রয়োজন পড়তে পারে যে লাইনের একটু গ্যাপ রাখবেন আপনি এখান থেকে, তাইলে আপনি দিয়ে দেন এখান থেকে লেফট ইন্ডেন্ট, তাইলে লেখাগুলোর মধ্যে একটা গ্যাপ চলে আসতেছে না, লাইন থেকে একটা গ্যাপ চলে আসলো। তারপরে যদি মনে করেন রাইট ইন্ডেন্ট দিবেন, তাহলে আপনি রাইট ইন্ডেন্ট দেন, তাহলে রাইট সাইডে একটা গ্যাপ চলে আসলো, এই যে হচ্ছে কি ইন্ডেন্ট। তারপরে অনেক সময় এরকম হতে পারে যে আপনি চাচ্ছেন এই প্যারাগ্রাফের প্রথম যে লাইনটা সেই লাইনটা যাতে একটু দূর থেকে শুরু হয়, এরকম দেখা যায় না? তাহলে সবগুলো সিলেক্ট করলাম, দেন আমি যদি এখান থেকে দিয়ে দিই তাহলে প্রথম লাইনটা একটু দূর থেকে শুরু হইতেছে না, বুঝতে পারছেন? কিন্তু এখানে প্রথমটা কেন শুরু হইতেছে? কারণ এই প্যারাগ্রাফের মধ্যে যা শুধু এতটুকু পর্যন্তই সে প্রথম লাইনটা পাইছে, গ্যাপ পাইছে। আমি বলছি যে আমরা যখন একটা কোনো কিছু লিখি, যেমন ধরেন এখানে লিখলাম, লেখার পর আমি এখানে থেকে কিছু অংশ আমি Ctrl+C দিয়ে কপি করে দিলাম এবং এগুলোকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে আপনি যখন একটা এন্টার দিবেন তখন চলে গেল কি পরের লাইনে। এর মানে পরের লাইনে যাওয়া মানে কি বলছিলাম আমি? নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতেছি আমরা। সো আমরা এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, কিন্তু এখানে কি দেখে মনে হইতেছে দুই প্যারাগ্রাফ? না। এখন আমি যদি সিলেক্ট করি কোন জায়গায় প্যারাগ্রাফ আছে দেখার জন্য আমরা এখান থেকে একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি এই যে বিফোর অ্যান্ড আফটার, স্পেস বিফোর এবং স্পেস আফটার। আমি যদি এখান থেকে স্পেস বিফোর দিই, দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে একটা স্পেস দিতেছে, বুঝতে পারছেন? যেমন আমরা একটা জিনিস লিখবো, লেখার সময় ধরেন আপনি যে কোনো কিছু লেখার সময় এরকমভাবে লিখতে পারেন। এই যে আমি একটা লাইন লিখলাম বা এটাকে আমি জাস্টিফাই দিয়ে দিলাম, এইভাবে জাস্টিফাই দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে 0 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই লেখাগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। আরেকটা প্যানেল থেকে এটাকে একটু বড় করে দিই। এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আছে, তাই না?
দেন আমি আরেকটা নিলাম এখানে এবং এইখানের মধ্যে আমি একটাকে গ্যাপ দিয়ে দিলাম। তাহলে দুইটার মধ্যে কোনটা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ মনে হইতেছে? পরেরটা, কারণ এখানের মধ্যে দুইটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আলাদা আলাদাভাবে বোঝা যাইতেছে। কারণ এটা হয়তো অনেকে ভয়েই পড়বে না যে এত এইটা লেখাটা শুরু হয়েছে এইখানে আর শেষ হয়েছে এইখানে। আপনাকে একটা ফ্লায়ার কেউ দিয়ে দিল বা লিফলেট অনেক সময় রাস্তায় দেয় না, সবসময় কি পড়েন? পড়েন না, আমরা ফেলে দিচ্ছি অনেক সময়, ঠিক আছে? এর কারণ হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছি না। যারা ডিজাইন করে তারা কিন্তু স্ট্র্যাটেজি ফলো করে না। তারা প্রথমে এমন একটা ফ্লায়ার বানাইতেছে যে মানুষ বা অডিয়েন্স ভয় পাইতেছে। আমরা কি করতে পারি যে এই যে এইভাবে লিখতেছি, লেখার ক্ষেত্রে দেখেন আমরা দুইটা ভাগ করে দিচ্ছি, তাও এখানের মধ্যে আরও স্ট্র্যাটেজি ফলো করা যায়। কীভাবে? আমি কি করলাম, এখান থেকে এইটাকে আমি দিয়ে দিলাম কন্ট্রোল এক্স, দেওয়ার পর এই লেখাগুলোকে আমি এখান থেকে এন্টার দিয়ে এইটাকে লিখে দিলাম উপরে এবং এইখান থেকে এইটা দিয়ে দিলাম। এখন দেখেন আরও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ হচ্ছে প্রথমে চিন্তা করবেন যে এতটুকু পর্যন্ত পরে দেখি কি লিখছে, যদি ভালো লাগে তাইলে পরেরটা পড়বো, ঠিক আছে? আপনি প্রথমে দিয়ে দিলেন না 8-10 লাইন, তাইলে কিন্তু আবার কেউ পড়বে না, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। সো আমরা এই প্যারাগ্রাফের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা মেনটেন করবো কোন প্যানেল থেকে? প্যারাগ্রাফ প্যানেল থেকে। সো এইটা হচ্ছে গিয়ে বিষয়। তারপরে এখানের মধ্যে একটা হচ্ছে গিয়ে স্পেস আফটার। স্পেস আফটার কি মানে? প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা গ্যাপ দিবে, আর এটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে একটা গ্যাপ দিবে। সো এই দুইটার মধ্যে কাজ সেম, এখানের মধ্যে ডিফারেন্ট কিছু নাই। তো আমি যখন এটা সিলেক্ট করতেছি দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা গ্যাপ দিচ্ছি, কারণ এখানে প্যারাগ্রাফ কয়টা? দুইটাই আছে, ঠিক আছে? সো এটা গেল। তারপর এখানে একটা আছে কি হাইফেনেট। হাইফেনেটের কাজ কি? যেমন ধরেন আমরা এখানের মধ্যে লিখতেছি, এখানের মধ্যে দেখেন একটা লিখা ওয়ার্ডকে ভেঙে কিছু অংশ এখানে চলে আসছে, তাই না? এখন এইটা আর এইটা যে সেম একটাই ওয়ার্ড, সেক্ষেত্রে এখানে একটা হাইফেন দিছে। এখন আপনি চাচ্ছেন না এখানের মধ্যে হাইফেন রাখবেন, সিলেক্ট করেন, হাইফেনটা তুলে দেন, তাহলে কি হইলো? হাইফেনটা উঠে গেছে, বুঝতে পারছেন? কিন্তু হাইফেন তোলার কারণে অনেক সময় অনেক ধরনের প্রবলেম আসবে। সেটা হচ্ছে গিয়ে যদি আমি এখানে রাখি, এখন কোনো হাইফেন আসছে? নাই। এখান থেকে হাইফেন তুললে দেখেন এটা লেখাটা একটু গ্যাপ হয়ে যেতেছে, তাই না? অনেক সময় অনেক ধরনের গ্যাপ চলে আসবে, যখন আমরা ফন্ট চেঞ্জ করবো তখন বুঝতে পারবেন। আপাতত এতটুকুই থাক। না, ওয়ার্ড দুইটা হবে না। এখন আমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে গিয়ে আমরা এইটা ডিজাইন করবেন, বুঝতে পারছেন? এইগুলা ডিজাইন করবেন এবং আমি দেখাই দিচ্ছি কিছু জিনিস। এখন এটা ডিজাইন করার জন্য আমাদেরকে কি লাগতে পারে? আমাদেরকে লাগবে আগে একটা আর্টবোর্ড নিতে হবে, তাই না? সো আর্টবোর্ডটা কতটুকু হবে? আমরা আর্টবোর্ড নিতে পারি যে কোনো জিনিস আমরা যখন ডিজাইন করব আগে বুঝতে হবে এটা কিসের জন্য ডিজাইন করতেছি। আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করতেছি না প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করতেছি। যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করি তাহলে আমরা আর্টবোর্ড নিব পিক্সেলে, আর প্রিন্ট মিডিয়ার জন্য নিলে কি নিব? ইঞ্চিতে। সো আমরা এখান থেকে যেহেতু পেপার, নিউজ পেপার, তাহলে এটা প্রিন্ট হবে না, তাহলে আমরা কি নিব এখান থেকে? ইঞ্চিতে। তাহলে আমরা এখান থেকে নিলাম নিউ, তারপরে এখান থেকে আমরা আপাতত A4 নেই, প্রিন্ট নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে দিয়ে দিলাম ইঞ্চি, দেন A4 দিয়ে আমরা এটা করবো, ইঞ্চি নিয়ে নিলাম। দেওয়ার পর একটা A4 এরকম হতে পারে যে একটা পেপার হতে পারে, তাকে মানে 4টা A4কে একসাথে করলে একটা পেপারের সাইজ হয়ে যায় মোটামুটি। তাইলে আমরা এটাকে 4টা A4 এর সাইজ বানিয়ে দিতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, আমরা এটাকে এভাবে ক্রিয়েট করে দিই, ইঞ্চিতে রেখে CMYকে না দিয়ে আপাতত 8GB দেন, দেন ক্রিয়েট দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এইখানের মধ্যে আমাদের পেপারটা নিয়ে আসতে হবে। সো আমি পেপারটা ধরুন এইটা দুইটাই দিয়ে দিব, দুইটাই আপনাদের হোমওয়ার্ক। সো আমি এখান থেকে একটা নিয়ে আসি, নিয়ে আসার পর এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমি এদিকে দিয়ে অ্যাডজাস্ট করে দিই, অথবা আপনি এটাকে বাইরে অ্যাডজাস্ট করে দিন, কোনো সমস্যা নাই। বাইরে অ্যাডজাস্ট করে এইভাবে আমি এটাকে বড় করে দিলাম। দেন আমরা আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটা সমান করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করা। সো আমি এটাকে আপাতত এমবেড করে এটাকে লক করে দিই। দেন আমরা যদি একটা আর্টবোর্ড এখান থেকে, তো এতটুকু পর্যন্ত আছে পেপারটা, সো আমরা এইভাবে ক্লিক করে একটা আর্টবোর্ড নিতে পারি না? একটা আর্টবোর্ড নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত। নেওয়ার পর আপাতত এই আর্টবোর্ড কি আর লাগবে? তাহলে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। ডিলিট করে আপনি অল্টার কন্ট্রোল 2 দিয়ে আপনি এটাকে একটু সাইডে নিয়ে যান এবং এইখানের মধ্যে আপনি এখন ডিজাইন করেন, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে কি, এখানে ডিজাইন করার আগে আমাদেরকে কিছু মেনটেন করতে হবে। যেমন এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে নাই, তাইলে আমরা একটা হোয়াইট একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে এতটুকুর মধ্যে একটা শেপ নিয়ে নিলাম, এবং শেপগুলোকে একবার অবশ্যই পারফেক্টলি আর্টবোর্ড পর্যন্ত নেবেন। নেওয়ার পর এখন হয়তো বা কালার এটার মতো হুবহু নেবেন, আইড্রপার দিয়ে এটা থেকে কালারটা নিয়ে নেন, এই কালারটা
এবং এদিক দিয়ে কি তো মিলছে না দেখা যাচ্ছে, তাহলে এদিক দিয়ে মিলাই দেন, এটাকে এতটুকুর মধ্যে মিলাই দেন, এটা গেল। তারপরে এখানের মধ্যে দেখেন ডিজাইনের মধ্যে কি আছে, এখানে কয়টা পার্ট আছে, দুইটা পার্ট আছে, তাহলে এইটাকে আমাদেরকে কয়টা পার্ট করতে হবে, দুইটা পার্ট করতে হবে। চেষ্টা করবেন এটার মধ্যে হুবহু করা। তো এটাকে দুইটা পার্ট করতে হলে আমাদেরকে এই শেপটাকে কি করতে হবে, দুইটা ভাগ করতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, পাথ, তারপর এখানে একটা অপশন আছে কি স্প্লিট ইনটু গ্রিড দিয়ে দিলাম, প্রিভিউটা অন করলাম, অন করে আমরা একটা কলাম দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা হইলো, দুইটা ভাগ হয়ে গেল না, দুইটা ভাগ হয়ে গেল, ওকে দিয়ে দিলাম। দেন এখানে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এবার এই পার্টের মাঝখানে আপনাদেরকে নিউজ পেপার ডিজাইনটা করতে হবে, এই পার্টের ঠিক মাঝখানে ডিজাইনটা করতে হবে। এই পার্টের মাঝখানে ডিজাইন করতে হবে, প্লাস এইখানের মধ্যে একটা গ্যাপ আছে, এইখানের মধ্যে একটা গ্যাপ আছে না, এই দ্বিতীয় গ্যাপ আছে, এগুলোকে আমরা কি বলি, মার্জিন বলি, তাই না? সো আমাদেরকে মার্জিন নিতে হবে। এখন মার্জিন কতটুকু আছে কেমনে বুঝবেন, কেমনে নেবেন, মার্জিন তো নিতে হবে কি দিয়ে, অফসেট পাথ দিয়ে। সো আমরা এগুলো সিলেক্ট করলাম, এই দুইটাকেই সিলেক্ট করলাম, দুইটাতেই তো মার্জিন লাগবে, তাই না? তাহলে এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ দিয়ে আমরা যতটুকু পর্যন্ত মার্জিন প্রয়োজন, যেমন ধরেন আমরা এটাকে এতটুকু পর্যন্ত মার্জিন নিলে এনাফ, তাই না? তাহলে আপনি চকের আন্দাজে যতটুকু নেওয়া যায় নিলেন, তারপর ওকে দিয়ে দিলেন। তারপরে যখন আপনি এভাবে রাখলাম, এখন এটাকে আর দেখা দিতেছে মার্জিনটা, তাহলে এটা কি করতে হবে, গাইড করতে হবে। যেমন এটাকে আপনি চাইছেন স্ট্রোক করবেন, করে দেন স্ট্রোক, স্ট্রোক করার পর যখন এটাকে আপনি একটা কালার দিয়ে এইভাবে রাখবেন, ঠিক আছে, দেখা দিতেছে না, দেখা দিতেছে। তারপরে আপনি হঠাৎ এখান থেকে একটা শেপ নিলেন, শেপ নিয়ে এটার মধ্যে একটা কালার দিলেন, একটা কালারের ধরেন এইভাবে একটা কালার দিলেন, এখন কি আর এটা দেখা যাবে, গাইডটা এটা দেখা যাবে, মার্জিনে বুঝতে পারবেন? এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এটাকে গাইড বানায় ফেলতে হবে। এই শেপগুলোকে যেটাকে আমরা বানাইছিলাম, এইটা এটা আর এটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, তারপর এখানে কি আছে, মেক গাইড, তারপরে কন্ট্রোল ওয়াইতে দেখেন এখানে মধ্যে একটা গাইড হয়ে গেছে না, হয়ে গেছে। তারপরে যদি মনে করেন এখানে মধ্যে মাঝখানে আরেকটা গাইড প্রয়োজন, যে মাঝখান কতটুকু আছে দেখার জন্য, তাহলে এই দুইটাকে সিলেক্ট করেন, এটাকে বানিয়ে দিলেন কি মেক গাইড, তাহলে মাঝখানে আরেকটা গাইড পেয়ে গেলেন না। এখন আপনি এখানের মধ্যে ডিজাইন করেন, এখানের মধ্যে যা যা আছে এইগুলো আপনারা পারবেন না, নিউজ পেপার লিখতে পারবেন না, এখন লিখা আমি দেখাই দিছি, হয়তো বা এখানের মধ্যে আপনারা পারবেন না কোনটা, একটু দেখে বলেন, বেশি যে লেখাগুলা এইগুলা, তাই না? এখন এত লেখা তো আপনার বাসায় বসে বসে লেখার প্রয়োজন নাই। আমরা কি করতে পারি, আমরা চলে যাব এখান থেকে লরেন ইপসাম লিখে সার্চ করেন, এই যে লরেন ইপসাম চলে আসছে। এখন বাসায় গিয়ে এগুলো আবার পড়তে শুরু করে দিন না, কারণ এইখানে যা লেখা আছে তার জীবনে বুঝবেন না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এটা একটা ডেমো টেক্সট। তো আপনি এখান থেকে লেখাগুলা কপি করে নিয়ে আসেন, চাচ্ছেন প্যারাগ্রাফ আসবে না কেন, এই যে আমি কপি করলাম, কপি অথবা কন্ট্রোল সি দেন, তারপরে এখান থেকে নিয়ে এসে আপনি লিখবেন কিভাবে, আপনি লিখতে দিতেছেন এখন টাইপ টুল দিয়ে একটা বক্সের মধ্যে লিখবেন না একটা পয়েন্ট টাইপের লিখবেন। পয়েন্ট টাইপের লিখলে কি হবে, এইভাবে দেখেন একটা লম্বা চলে আসছে, কিন্তু আপনি এইভাবে লিখলে হবে, আপনার একটা এরিয়া নিতে হবে, তারপর এটার মধ্যে আপনি কন্ট্রোল ভি দেন, তাহলে যা লিখে নিয়ে আসছিলেন তা চলে আসছে, বুঝতে পারছেন? এখন এখানে আরও কিছু কাজ বাকি আছে। আমরা যদি দেখি এখানের মধ্যে দেখেন তো কলাম কয়টা আছে, একটা আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এরকম আছে না কলামগুলো। সো কলামগুলোর মধ্যে একটা কি আছে, গ্যাপ আছে, এবং এই গ্যাপগুলো কিন্তু মানে সমান গ্যাপ আকারে আছে সবগুলোতে, তাই না? তো আপনারা যদি এরকম কাজ করতে হয় যে সবগুলোর মধ্যে সমান একটা গ্যাপ নেবেন, সেক্ষেত্রে আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিলাম, নেওয়ার পর আমি এখানের মধ্যে একটা রুলার নিয়ে আসলাম এতটুকু পর্যন্ত, এবং এগুলাকে একটু আনলক করে দিই গাইডগুলোকে, আর একটা রুলার আনলাম এখানে, একটু মিলাই দিলাম, দেন এটাকে অল্টার ধরে আবার আরেকটা নিয়ে আসলাম এতটুকু, এবং ধরেন এতটুকু পর্যন্ত আপনার কলাম থাকবে, আরেকটা নিয়ে আসলাম এতটুকু, নেওয়ার পর এতটুকু রাখবেন, প্রত্যেকটা কলামের মধ্যে একটা গ্যাপ রাখবেন আপনি। তাহলে এইখানে একটা রাখলাম, এইটাকে দিয়ে দিলাম আমি কন্ট্রোল জি, কি হইলো গ্রুপ, দেন আমি আরেকটা রাখলাম এইখানে। এখন এইটার গ্যাপ আর এইটার গ্যাপ তো সমান আছে, কিন্তু দুইটার সাইজ কি সমান আছে না, তাইলে আমরা আগে চিন্তা করতে হবে কয়টা আপনি নেবেন। সো আমি চাইতেছি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কলামে লিখবো। সো আমি চারটা কলামকে সমান ভাগে ভাগ করে দিতে পারি কীভাবে, সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমরা অ্যালাইন থেকে আমরা দিয়ে দিলাম এটাকে ডিস্ট্রিবিউট, এরকম হয়ে গেছে। এখন এটার কারণ হচ্ছে কি, আমরা এখান থেকে দেখতে হবে অ্যালাইনটা কী দেওয়া আছে, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, আমরা কি দিব অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা যদি ডিস্ট্রিবিউটটা সমান করে দিই, কোথায় গিয়ে এটা সমান হইতেছে, এরকম করলে তো আবার ঝামেলা।
অ্যালাইন টু সিলেকশন দিলে কাজ করার কথা, কিন্তু এখানে আর দুইটা কই গেছে, এখন গেছে এইখানে। না স্যার, এখানে কাজ করে, আমরা এইভাবেই কাজ করি সাধারণত। তো আচ্ছা, আপাতত যদি এখানে না হয়, আচ্ছা আপাতত ম্যানুয়ালি এটাকে ঠিক করতে হবে। এটা আপনাদের এখানে হয়তো কাজ করবে, আমি যেটা দেখেছি আপনারা একটু খেয়াল করে কাজ করে কিনা। যদি না করে তাহলে অন্য অন্য প্রসেস চলে আসবে। আপাতত টাইপ টুলে থাকেন, এই কলাম ভাগ করব পরে। আচ্ছা এখন ধরেন এখানে মধ্যে লেখাগুলো একটু খেয়াল করেন, এই যে কলামগুলো আছে আলাদা আলাদা আছে, কিন্তু একটা লেখার সাথে কিন্তু আরেকটা লেখা কিন্তু কানেক্টেড। যেমন লেখা এখানে শেষ হয়েছে, এখানে কি শেষ না আবার এখান থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে না? শুরু হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে কানেক্টেড করে দিতে হবে ক্লায়েন্টকে। সেক্ষেত্রে হতে পারে যে আপনি এখানের মধ্যে একটা লিখছেন, লেখার পর এরকমভাবে লিখতে পারেন। লেখার পর এটা হচ্ছে একটা এরিয়া টাইপ, এখানের মধ্যে কিছু লিখছেন, লেখার পর আরও কিছু লিখবেন। আপনি ধরেন এটাকে লক করে দিয়ে গাইডটাকে লক করে দিবেন এখান থেকে, দেন আপনি আরও কিছু লিখবেন এই দিক দিয়ে, ধরেন তারই একটা অংশ এখানে লিখছেন। এবং লেখাগুলোকে আপনি স্টাইলগুলো চেঞ্জ করে দেন। প্যারাগ্রাফ থেকে আমরা জানি এগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে। আমরা এটাকে এইভাবে রেখে দিলাম, এটা একটু বেটার লুক আসবে। দেন আমরা এতটুকু রাখলাম। রাখার পর এটার সাথে কি এটা কানেক্টেড? কানেক্ট তো হয় নাই। সো আমাদেরকে এটাকে কানেক্ট করতে হবে কীভাবে? এখানে সিলেক্ট করলাম, দেখেন এখানে একটা বক্স দেওয়া যাইতেছে, দেখছেন? এই বক্সের মধ্যে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটার মধ্যে একটা কার্সর চলে আসছে না? এখন যদি আমি কোনো একটা অন্য আরেকটা জায়গায় যদি আমি একটা শেপ নেই বা একটা এরিয়া নেই, তাহলে এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং এখানে যা লিখবেন এটার সাথে এটা কানেক্টেড থাকবে। আবার আমি যদি এখন কোনো একটা বক্সের মধ্যে নিয়ে যাই লেখার মধ্যে, তাহলে এটা দেখাইতেছে কি লিঙ্ক, মানে এটার সাথে এটাকে লিঙ্ক করে দিই। আমি এখানে লিঙ্ক করে দিলাম, দেখেন এখন যদি আপনি এখান থেকে লেখা কিছু কমায় দেন, তাইলে দেখবেন এখান থেকে কমে দিতেছে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে কানেকশন করার সিস্টেম। আবার আপনি আবার ধরেন এখান থেকে কিছু লিখলেন, লেখার পর আমি এখান থেকে আরও কিছু লেখা প্রিলুড প্লেসহোল্ডার ট্র্যাক্স আরও কিছু লেখা কপি করলাম। কপি করার পর এখানের মধ্যে আবার পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন একটু খেয়াল করে, এখানের মধ্যে এই সাইনটা আছে ব্লু সাইন, তাই না? কিন্তু এখানে কি আছে? রেড সাইন। এই রেড সাইনের মানে বোঝাইতেছে যে এখানে যে লেখাগুলো আছে এইগুলো এই বক্সের জন্য এনাফ না, আরও বড় বক্স লাগবে, কারণ সব লেখা সে দেখাইতে পারতেছে না। যদি একটু খেয়াল করেন তাহলে এটা যদি বড় করে দেখেন, আরও লেখা ছিল না, এখানে ছিল। এখন কিন্তু বক্সটা কি হয়ে গেছে? এটা হোয়াইট বা ব্লু হয়ে গেছে, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমাদের টেক্সটের সাজানোর সিস্টেম। তারপরে এখানে আর কোন জিনিসটা সমস্যা হতে পারে, যে এখানে একটা ছবি আছে, তাই না? তো আপনি হয়তো বা ছবির জন্য একটা শেপ নিতে পারেন, অথবা আমরা ভাবতেছি আমরা কলাম কিভাবে ভাগ করব বা এই গাইড কিভাবে নিব। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে একটা শেপ নিয়ে নেই তাও সম্ভব। যেমন ধরেন এইখান থেকে এতটুকু একটা শেপ নিলাম আমি, যতটুকু আমরা গাইড নিচ্ছি ততটুকু মতো নেওয়ার পর এইটাকে আমি একটু হোয়াইট করে দেই। হোয়াইট করার পর এটাকে আমরা একটু আগে এটাকে ভাগ করছিলাম কিভাবে? স্প্লিট ইনটু গ্রিড দিয়ে না? এই পাথ থেকে কি ইউজ করছি? স্প্লিট ইনটু গ্রিড দিলাম, দেওয়ার পর প্রিভিউটা অন করলাম। দেন আপনার কতগুলো কলাম লাগে নিয়ে নেন, বুঝতে পারছেন? এভাবে তো সম্ভব নেওয়া। নেওয়ার পর যদি মনে করেন এতটুকু রাখবেন, আবার যদি চান এদিক দিয়েও আপনি একটু রাখবেন, তাও রাখতে পারেন। প্লাস একটা থেকে আরেকটা কোনো গ্যাপ আছে না, তাহলে আপনি গ্যাপ নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একটা অপশন আছে কি গাটারটাকে অন করেন, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ পেয়ে গেছেন। স্যার প্রত্যেকটার একটা না একটা অপশনাল আছে অপশন, ঠিক আছে? জি স্যার, তাইলে ম্যানুয়ালি নেবেন, ম্যানুয়ালি নেবেন। জি স্যার, কই স্যার? এগুলা এগুলা ম্যানুয়ালি লিখবেন, সমান সমানভাবে ভাগ করছেন। আমি বলি এখান থেকে লেখা আছে কি নিউজ লেখা আছে, প্রথমত আছে একটা এইটা আছে, দেন লেখা আছে নিউজ, নিউজ লেখা আছে। আবার ধরেন এখানের মধ্যে একটা ট্যাব দিয়ে দিলাম, দেওয়ার পর আবার দিলাম এইটা, দেওয়ার পর আবার লেখা আছে কি
পলিটিক্স, তারপরে একটা স্পেস দিয়ে এইটা আছে, দেন আবার একটা ট্যাব দিয়ে দিলাম অপশন। বেশি হয়ে গেছে তাহলে ট্যাব হবে না, এখানে আমরা স্পেস দিয়ে দিই অপশন, আবার দিয়ে দেন এই যে। তারপরে আছে কি কালচার, কালচার স্পেস একটা ট্যাব দিয়ে দেন, স্পেস দিয়ে দেন, এই তো হয়ে যেতেছে। এইভাবে লেখা আছে। আর যদি মনে করেন সমানভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিখবেন তাইলে তাও লিখতে পারেন। যেমন ধরেন আপনি একটা শেপ নিলেন বা একটা লিখাই লিখলেন, যেমন এখান থেকে যা শুধু একটা এরিয়া টাইপ নিলাম এবং লরেম ইপসুমের সাথে আমি একটা এটা দিয়ে দিলাম, অথবা এটা একটু গ্যাপে আছে তাহলে আমরা এটাকে ট্যাব দিয়ে একটা গ্যাপ দিয়ে এটা দিয়ে দিলাম। দেন এখন যদি আমরা এটা আগেও আরেকটা আছে, আমরা আরেকটা দিয়ে দিই এটার উপর সামনে, এটা দিয়ে দিলাম এটা। আগে গ্যাপটা নির্ধারণ করে দেন কতটুকু রাখবেন। এইটা এইটা নেওয়া লাগবে না, আপনারা এখানের মধ্যে একটা ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? এবং ছবি কীভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। এবং এইটাও দিতে পারবেন, যেটা হুবহু আছে ওইটাও দিতে পারবেন। এখন এটাকে আপনি অল্টার ধরে এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর এখন সেম পজিশনে আরও নিতে যাচ্ছেন, তাহলে কী করবেন? এখন কন্ট্রোল ডি, যেটা আমি অলরেডি দেখাই দিছি, বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা একটু চিন্তা করে কাজ করলে পেয়ে যাবেন। তারপরে আপনি যাচ্ছেন এখানের মধ্যে একটা ছবি দিবেন এবং ছবিটা থাকবে এরকম, এবং এখানের মধ্যে আমরা কিছু শেপ নিয়েছিলাম, এগুলোকে সিলেক্ট করি, এগুলোকে দিয়ে দিলাম মেক গাইড, তাহলে এগুলো হয়ে গেল কি গাইড। এবং এখানের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। দেন এত বড় একটা শেপের মধ্যে আপনি যাচ্ছেন আপনার একটা ছবি বসাবেন। সো আমরা এখান থেকে এত বড় একটা শেপ নিলাম, আগে অবশ্যই শেপটা নিতে হবে, শেপের মধ্যে একটা কালার দেন যাতে বোঝা যায় কতটুকু পর্যন্ত ছবিটা রাখবেন, এতটুকু রাখবেন। এবং এইটার মধ্যে থাকবে কি ছবি। তো তাইলে আপনি এটা কাজ করেন, ফাইল থেকে প্লেসে যান, যাওয়ার পর আগে একটা ছবি নিয়ে আসেন। যেমন একটা পিকচারে গেলাম, যে কোনো একটা ছবি আমরা নিয়ে আসলাম, ধরেন এই একটা ছবি অথবা এটা একটা ছবি প্লেস করলাম, এখানে নিয়ে আসলাম। ছবি নিয়ে আসতে পারবেন তো? দেন আমরা এটাকে এমবেড করতে হবে। এমবেড করার পর এটাকে অবশ্যই আগে শেপের নিচে নিতে হবে। কোথায় নিতে হবে? শেপের নিচে। দেন দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কি মেক ক্লিপিং মাস্ক। আপনাদের শর্টকাট হচ্ছে গিয়ে Ctrl+7, কি Ctrl+7 দিলাম, তাহলে এটার ভিতরে ছবিটা চলে আসলো। তাহলে আমরা চাইতেছি এই ছবি রাখবো না এইটা রাখবো, তাহলে এইটাও তো আমাদের হাতে আছে না? সো আপনি যা শুধু Ctrl+2 দিয়ে এইটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসেন, যতটুকু পর্যন্ত ছবিটা রাখবেন ততটুকু পর্যন্ত এটাকে এখানে রেখে দেন, যে যতটুকু পর্যন্ত আছে এখানে। দেন আমরা এই দুটোকে সিলেক্ট করলাম, Ctrl+7 দিলাম, তাহলে এই ছবিটা তো এখানে চলে আসলো। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে প্রসেস। তারপরে এখানের মধ্যে আর কি পারবেন না দেখেন তো, লিখতে পারবেন না এগুলা? এইভাবে সুন্দর করে সাজায় লিখবেন, হুবহু বানানোর ট্রাই করবেন। এবং এইখানে দেখেন জাস্টিফাই দেখবেন কি আছে, সব দিক দিয়ে সমানভাবে আছে না? কোন জাস্টিফাই আছে? এটা লেফট জাস্টিফাই, লেফট জাস্টিফাই ইউজ করবেন। তারপরে এখানের মধ্যে লেখা আছে লেটেস্ট নিউজ 2018, এগুলোর মধ্যে কি চেঞ্জ করা হয়েছে? ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা হয়েছে, তাই না? রেগুলার থেকে এটাকে করা হয়েছে বোল্ড বা একটু মিডিয়াম হতে পারে। তারপরে দ্য নিউজ পেপারটা কি দিয়ে লেখা হয়েছে, কোন ধরনের ফন্ট? এটা ডিসপ্লে না, এটা শেরিফ ফন্ট, ঠিক আছে? সো শেরিফ ফন্ট ইউজ করতে পারেন। তারপরে এই শেপগুলো বানাইতে পারবেন না, এইগুলো বানাইতে পারবেন। সো আপাতত দেখাইছে এখানের মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই, আপনারা পারবেন। এই আবহাওয়ার এইটা বানাইতে পারবেন না? অবশ্যই বানাইতে হবে। পেন টুল দিয়ে কেন বানাবেন? এখনো যদি পেন টুল বানাইতে হয় তাহলে হবে পেন টুল দিয়ে। ইলিপসে অনেক দিন আপনাদেরকে সাথে রাখবে। এদিকে একটু সমস্যা হয়ে গেছে, Ctrl+Y দিয়ে এটাকে
দেন আপনি চাইলে এখন এটাকে ইউনাইট করে দেন, ইউনাইট করে দিয়ে এইটাকে কি করে দেন, একটু ডাউন করে দেন। বুঝতে পারছেন? তো এইভাবে কাজ করেন। তারপরে আর কোনটা বানাইতে পারবেন না? এটা এটা বানাই ফেলছেন, এটা তো এখন বানাই, এটা শুধু রাখ দিন। কাজগুলো হচ্ছে এইখানে এখানে আমাদের যদি ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারেন তাইলেই হবে। তো আমি দুইটাই দিয়ে দিয়েছি, যেমন এইটাও আছে, এইটাও বানাইতে হবে। এখানে আমাদের দেখেন কোনটা পারবেন না। যা পারবেন না সব দেখাই দিব, ঠিক আছে? কিন্তু আপনারা ট্রাই করেন, যদি না পারেন নেক্সট ক্লাসে আমি দেখাই দিব সব। যেমন এইগুলা নিয়ে চিন্তা করতেছেন, এইটা নিয়ে এইটা নিয়ে সমস্যা। এখানে আপনারা যে কোনো পিকচার দেন, কোনো সমস্যা নাই, অথবা একটা শেপ দিয়ে রেখে দেন। কোনটা স্যার? এইটা এটা হার্ড হয়ে যাবে, ঠিকই বলছেন, অনেক হার্ড। একটু আগে এই টুলসগুলো দেখাইছি আমি। এখন এত বুদ্ধি আসে কই থেকে? হয়েছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আর কি পারবেন না এখানে? এইটা একজন বলেন কি বলেন, বলেন কোনটা? এইগুলা কিউআর কোড, এইগুলো লাগবে না, এইগুলো লাগবে না, কিউআর কোড লাগবে না। এইটা শেপের উপরে, এইটা ফিনান্স লেখা কোন জায়গায় আছে? এইখানে। এইটা কিভাবে লিখছে? আচ্ছা, এটা লিখছে, আগে একটা শেপ নেবেন, কালার আছে রেড, তাই না? রেড নিয়ে নিলাম, দেন লিখতে হবে আপনাদেরকে কি, ফিনান্স। ফিনান্স লিখে এইটা আছে কি, সবগুলা ক্যারেক্টার আছে, অল টেক্সট দিয়ে দিলাম। কালার কি আছে? হোয়াইট। হোয়াইট দিতে পারবেন না কালার? দেওয়ার পর এটাকে আপনি কি করে দেন, একটু ক্যারেক্টার থেকে বড় করে দেন, আরেকটাকে দিয়ে দেন। বুঝতে পারছেন? এই মার্জিনগুলা না দেয়া করা যাবে, এইগুলো করলে আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, এইগুলো প্রিন্টে আসবে না। ধরেন আপনি কাজ করছেন, আমরা দেখতে পারি যে কাজটা করছি এই কাজটার প্রিন্ট প্রিভিউ দেখতে পারি বা প্রিভিউ দেখতে পারি। সো আমরা এখানে দিলাম কি, প্রেজেন্টেশন মোড, তাহলে দেখেন এখানে মধ্যে এগুলো আসছে আর আসছে না। প্লাস যদি মনে করেন এগুলো ডিস্টার্ব করতেছে, তাহলে আমরা দিতে পারি এখান থেকে কন্ট্রোল সেমিকোলন একটা আছে, এখানে ক্লিক করেন, তাহলে এটা চলে গেল, হাইড হয়ে গেছে। আবার কন্ট্রোল সেমিকোলন দিলাম, আবার চলে আসলো। বুঝতে পারছেন? সো আপনি এইভাবে এইগুলাকে কাজ করেন। জি স্যার। এই যে হ্যাঁ, ভালো কথা বলছেন। এই যে লেখাগুলা, এই যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোর সাইজ কিন্তু একটা সাইজে আছে। সো আপনি এখানে যদি 9 রাখেন, এখানেও থাকবে 9, এখানেও থাকবে 9, ঠিক আছে? প্লাস এইখানের মধ্যে হতে পারে সাব হেডলাইন বা হেডলাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আছে, কিন্তু এই প্যারাগ্রাফ টেক্সট সবসময় সবগুলা সেম থাকবে, এক সাইজে থাকবে। প্লাস স্টাইলটাও এক থাকবে। লিডিং এর একটা ভ্যালু আছে। লিডিং মানে কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ। এইখান থেকে লিডিং ভ্যালু যত আছে এখানেও সেম আছে, ডিফারেন্ট হয় নাই। বুঝা গেছে? তো আপনারা এইভাবে হুবহু যতটুকু পারা যায় বানাইবেন। তারপর এটা আছে কি, একটা শেপের মধ্যে যা শুধু এল লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেন আবার এখান থেকে টাইপোগ্রাফি দিয়ে এরিয়া টাইপ দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত লেখা হয়েছে। দেন আবার এখান থেকে আবার শুরু করা হয়েছে, আবার এখান থেকে এতটুকু। এখন এইভাবে আমরা কাজ করব কোথায় গেলে, আমরা ইনডিজাইনে গেলে ইজিলি এই কাজটা করতে পারবো। কিন্তু এখানে আমরা এই ইলাস্ট্রেটরে আমরা এই কাজটা করতে পারবো না, যে আমরা একটা ছবি নিয়ে আসলাম আর ছবি অনুযায়ী লেখাগুলো অটোমেটিক সরে গেল। এই কাজটা ইলাস্ট্রেটরে সম্ভব না, ঠিক আছে? এই জন্য এখানে আপনাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হবে। একটা এল বানিয়ে নেবেন এখানে একটা শেপের উপরে, দেন আপনি এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা টেক্সট নিয়ে নেবেন। যেমন এইখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে এটা কালার ছিল রেড,
দেন এখানে ছিল এল, কালার হোয়াইট, দুইটাকে আমি কি করলাম গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন ধরুন এখানে লেখা আছে, দেন আমরা এখান থেকে কিছু লেখা শুরু করলাম এতটুকু পর্যন্ত, দেন আবার বাকি লেখা শুরু হবে এইখান থেকে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা কাজ করবেন। হ্যাঁ, টেক্সট বক্স প্রত্যেকগুলোই টেক্সট বক্স আছে, টেক্সট বক্স ছাড়া এখানে কোনো কাজ নাই। হয়তো নিউজ পেপারটা লেখা হয়েছে যা শুধু এরিয়া টাইপ না পয়েন্ট টাইপ দিয়ে, যে নিউজ পেপার লিখছে, কারণ এখানে মতো একটাই লেখা আছে, আর তো কোনো কিছু লেখা নাই। সো ছোটো ধরেন 2-3 ওয়ার্ডের কোনো যদি লেখা লাগে সাব হেডলাইন বা হেডলাইনের ক্ষেত্রে, তাইলে আপনারা পয়েন্ট টাইপ ইউজ করতে পারেন। আর যখন অনেক বড় প্যারাগ্রাফ লেখা লাগবে তখন কি ইউজ করবেন? এরিয়া টাইপ। এ হচ্ছে গিয়ে কাজ। তাহলে আমি দুইটাই নিউজ পেপার দিয়ে দিচ্ছি, আপনারা এগুলাকে সেভ করতে পারবেন তো? যা শুধু একটার মধ্যে আপনি এক্সপোর্ট জেপিজি দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে, এবং এআই ফাইলটা রেখে দিবেন। এ হচ্ছে গিয়ে কাজ। তাহলে পেন ড্রাইভটা দিয়ে দেন।